প্রায় 2000 বছর আগে রোমান দার্শনিক সিসেরো লিখেছিলেন, যখন যুদ্ধ বাঁধে তখন আইন কানুন নীরব হয়ে যায়। আর 2025-এর ভারতে বিরোধীরা বলছে ওই আইনকে অস্ত্র করেই নাকি তাদের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের শাসক। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী 30 দিনের বেশি গারদে থাকলেই খোয়াতে হবে পদ। কেন্দ্রীয় সরকারের বিল ঘিরে তুঙ্গে বিতর্ক। কিন্তু এই বিলে কি সত্যি সত্যি অপরাধ মুক্ত হবে রাজনীতি, নাকি প্রশস্ত হবে শাসকের প্রতিহিংসার পথ? দ্বিতীয় প্রশ্ন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতারের ছক, আশঙ্কা ইন্ডিয়া জোটে। আরও স্বচ্ছ হবে রাজনীতি, পাল্টা বিজেপি। তদন্তকারী সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা তলানিতে থাকার ফলেই কি এই বিল নিয়ে হাজারো প্রশ্ন উঠছে? তৃতীয় প্রশ্ন। মনে হচ্ছে মধ্যযুগে ফিরছি, বিল নিয়ে কটাক্ষ রাহুল গান্ধী। সুপার এমার্জেন্সি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে প্রমাণিত না হলে এজেন্সির বিরুদ্ধেও পদক্ষেপ চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টা হেফাজতে থাকলে সাসপেন্ড নন সরকারি কর্মীরা, তাহলে কেনই বা ছাড় পাবেন মন্ত্রীরা? উঠছে প্রশ্ন। চতুর্থ। চাপ বাড়ল রাজ্যের কারামন্ত্রীর ওপর। রাজ্যপাল অনুমতি দেওয়ার পরেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে ইডি আদালতে আত্মসমর্পণের নির্দেশ। বিল নিয়ে বিতর্কের আবহে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। পঞ্চম প্রশ্ন। নিশ্চিতভাবে বলা যায় দুর্নীতির জন্যই আপোষ হয়েছিল এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়ায়। রিভিউ পিটিশন খারিজ করে বলছে সুপ্রিম কোর্ট। এবার কি 26,000 চাকরি বাতিলের দায় নেবে রাজ্য, নাকি নিশানায় থাকবে বিরোধীরাই? তবে শুরুতেই দেখাবো সংবিধান সংশোধনী ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি, উত্তাল সংসদ দিনভর। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 30 দিন হেফাজতে থাকলেই ছাড়তে হবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন, তবে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এমন অপরাধগুলিকে গুরুতর হিসাবে ধরা হবে। সংবিধান সংশোধনী এই বিল পেশ নিয়েই ধুমধুমার বাঁধল সংসদে। বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা এই বিল আইনে পরিণত হলে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি। বিরোধী শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হবে। এই অভিযোগে তুমুল বিরোধিতা করল এককাট্টা বিরোধীরা। कह रहे हैं कि जल्दबाजी में लाया गया। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. বিল পেশ হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। হট্টগোলের মাঝে বিলের কাগজ ছিঁড়ে শাহের দিকে ছুড়ে দেন তাঁরা। মহুয়া মৈত্র, আমার কাছে যতটুকু খবর আছে, মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছে। তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে। সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হুম্বিতম্বি যারা করে, আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। বিজেপি বলছে আইন তো সবার জন্য, তাহলে চিন্তা কিসের? পাল্টা বিরোধীদের দাবি, বিরোধী মুখ্যমন্ত্রীদের হেনস্থা করতেই এই আইন। দেখুন, এই যে বিল আসছে, এই বিলে যে 30 দিনের বেশি যদি কেউ জেলে থাকে, সে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য মন্ত্রীরা হন, এমন ধরনের অপরাধে, যে অপরাধে 5 বছরের বা তার থেকে বেশি সাজা হতে পারে, এই ধরনের प्रावधान আছে আইনে, সেক্ষেত্রে তাকে রিজাইন দিতে হবে। अब हमारी सरकारें गिराने के लिए हमारी सरकारें अपोजिशन की सरकार को दबाव में लाने के लिए कानून लाया है। आप केजरीवाल को पकड़ेंगे, सिटिंग मुख्यमंत्री, आप हेमंत सोरेन जी को पकड़ेंगे, आप गृह मंत्री अनिल देशमुख को पकड़ेंगे, लेकिन आप एकनाथ शिंदे को नहीं गिरफ्तार करेंगे। आप आसाम के मुख्यमंत्री को नहीं गिरफ्तार करेंगे। उनके ऊपर एक गंभीर अपराध, एक मामले उनके ऊपर भी चल रहे हैं। आपके
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। অঙ্কের হিসাবে তা বিজেপি জোটের কাছে নেই। তাই শেষ অবধি কিভাবে এই সংখ্যা মোদী সরকার জোগাড় করে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। একটা বিল, 130তম সংবিধান সংশোধনী বিল। সেই 130তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী 30 দিনের বেশি গারদে থাকলেই চেয়ার চলে যাবে যে কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর। দেশ জুড়ে মূল ঝড়টা উঠেছে এই অংশটাকে ঘিরে। এখন কথা হলো, উদ্দেশ্য কি এই বিলের? দুর্নীতিমুক্ত রাজনীতি নাকি বিরোধী মুক্ত রাজনীতি? আমার দুপক্ষের জন্যই প্রচুর প্রশ্ন আছে। প্রথমে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের কাছে আসব। তৃণমূল সহ বিরোধীদের বক্তব্য, যাদের ভোটে হারানো যায় না, এই রকম বিরোধী মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে গ্রেফতার করে পদ থেকে সরিয়ে সরকার ফেলার চক্রান্ত করতেই এই বিল আনা হয়েছে। এবং তার সঙ্গে বিরোধীদের আরও বক্তব্য, এই বিল যিনি এনেছেন সেই অমিত শাহ নিজেই 83 দিন জেলে ছিলেন। সুপার এমার্জেন্সি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেয়া, সবার আগে বলি, আপনি যখন বললেন 130তম সংশোধন, অর্থাৎ এর আগে 129 বার হয়েছে, তা 130তম বারে এত হইহুল্লোড় কেন? যারা নিজেদের সততার প্রতিমূর্তি বলেন, তাদের কি তাহলে সেই জায়গাটা আঘাত হানা হচ্ছে এই বিলের দ্বারা? ভয়টা কোথায়? হইহুল্লোড়টা একটাই কারণে, যখন বলা হয়েছে জেল। আসলে যারা সংবিধান লিখেছিলেন সুমন, তারা সম্ভবত ভাবেননি যে আমাদের ভারতের রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের মতন একজন নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী থাকবেন, যিনি জেলে যাওয়ার পরেও পদ আঁকড়ে বসেছিলেন এবং তিনি পদত্যাগ করেননি। সেই সময় দিল্লিবাসী সেই সময় চূড়ান্ত তারা নাকাল হতে হয়েছিল। তারা পরিষেবা ইন্টারেস্টিং। তুমি যে উদাহরণ আর যেখান থেকে শুরু করলে, আমি জানি না আইপ্যাকের সঙ্গে তোমার কি সম্পর্ক, কিন্তু আইপ্যাকের প্রাক্তন শীর্ষকর্তা প্রশান্ত কিশোর আজকে হুবহু এই কথাগুলোই বলেছেন। যোগাযোগ আছে নাকি? আমার তো আইপ্যাকের প্রাক্তন শীর্ষকর্তা কি বলেছেন আমি জানি না, কিন্তু আমি বলছি যে আমার যে কথাটা গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক কি আমি জানি না অবশ্য। আর প্রাক্তনের ব্যাপারে বাবা নাইবা বললাম, কারণ এখানে আবার তৃণমূলেরও ব্যথা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য, যে কেজরিওয়াল তিনি যেভাবে পদ আঁকড়ে বসেছিলেন। আচ্ছা, আমরা চলে আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভয় কেন তৃণমূলের? যিনি বলেছিলেন আমি 294 কেন্দ্রে আমি নিজে প্রার্থী, যিনি বলেছিলেন সুপার নিউমেরারি পোস্টের কথা বলেছিলেন, তিনি কি ভয় পাচ্ছেন যে এইরকম ভাবে সুপার নিউমেরারি কারা বলেছিলেন, কার কথা হয়েছিল, তার কি জেল যাত্রার কোনো সম্ভাবনা রয়েছে তাই ভয় পাচ্ছে? আবার দেখছি যে ওই যিনি বলেছিলেন 294টি আসনের কথা, তার আবার দুষ্টু মিষ্টি ভাইপো তারা আবার বলছেন যে কালা দিন, কালা দিবস, এসব কি সব বলছেন। আসলে যাদের ওই পেছনে কয়লা, গরু, সোনা, বালি ইত্যাদি প্রভৃতির এত নাম পদবি লাগানো থাকে, ভয়টা তাদের। আজকে আমরা দেখলাম কংগ্রেসের তরফে কেসি বেণুগোপাল তিনি বললেন যে অমিত শাহকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বললেন তার নাকি কোনো মরালিটি নেই। অমিত শাহর জবাবটা আমি পরবর্তীকালে 30 সেকেন্ড আমি নিশ্চয়ই শোনাবো সেই ভিডিওটা। কিন্তু আমি আবার চলে আসছি এই প্রসঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে? বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন। বেহালা পশ্চিমের মানুষ যারা আজকে এবিপি আনন্দের অনুষ্ঠানটা দেখছেন, তারা বলুন তো, তাদের যদি কোনো কাগজ দরকার হয়, সই দরকার হয়, পরিষেবা দরকার, তারা কোথায় যাবেন, কার কাছে যাবেন? তো এই সব কারণে 6 দিনের মধ্যে, মানে গ্রেফতারের 6 দিন পরে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয়, দল থেকে বহিষ্কার করে। কিন্তু বিধায়ক হিসেবে তিনি হ্যাঁ, কিন্তু একাধিক মন্ত্রী এরকম, তো তুমি বরঞ্চ মদন মিত্র বা অন্য মন্ত্রীদের কথা বলতে পারতে, যে যারা জ্যোতিপ্রিয় মল্লিক যে গ্রেফতার হওয়ার পরেও মন্ত্রী ছিলেন, বরঞ্চ পার্থবাবুকে অনেক 6 দিনের মাথায় তৃণমূল মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছিল। আমি বলছি, আমি মন্ত্রীপদ, বিধায়ক, আমি যে বিধায়কের কথা বলি, আচ্ছা ফার্স্ট হিটটা কার নামে আছে? প্রধানমন্ত্রী, পিএম। সেকেন্ড হিট কারা? ইউনিয়ন মিনিস্টার। থার্ড আসছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে কেন হচ্ছে সুমন? কথা তো বলা হচ্ছে দুর্নীতিমুক্ত। তাহলে যারা আসলে নিজেদের বলছেন আমরা জিরো করাপশন চাই, তারা কি আসলে এতটাই দুর্নীতিতে নিমজ্জিত? সবাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা ফ্রেজ আমি মানে ধার করে নিচ্ছি, জগাই মাধাই গদাই যারা বসে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, কারোর বিরুদ্ধে চাকরি চুরি, কারো সোনা বালি গরু রয়েছে, কারোর তারা বেলে রয়েছেন, কারোর মাতা এবং তার পুত্র তাদের জেলে থাকার কথা, তারা বেলে রয়েছে ন্যাশনাল হেরাল্ড স্ক্যামে। আবার কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ে, তিনিও নাকি কিকব্যাক কিসব করে টোরে ওই কাটমানি যেটা আমরা পশ্চিমবঙ্গে বলে থাকি, তিনিও কিন্তু তার বিরুদ্ধেও চলছে এখন এই মুহূর্তে তদন্ত। অর্থাৎ
এই যে দুর্নীতির কথা যারা মুখে বলেন আমরা দুর্নীতি মুক্ত সরকার চাই, দুর্নীতি মুক্ত স্বচ্ছ দেশ চাই, তারা আসলেই কি দুর্নীতিটাই চাইছেন? আর আরেকটা লাস্ট কথা তৃণমূল ছাড়া গোটা দেশের বিরোধীরা এই বিলের প্রায় ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করছে। আমি জানি না তৃণমূল কি করছে তৃণমূলের ব্যাপারে, কিন্তু আমার অন্য আরেকটা তৃণমূল তো বিরোধিতা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। আর লাস্ট কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যে বিরোধীরা এই যে বলছেন যে সরকার ফেলে দেওয়ার কথা যেটা আপনি বললেন, সেই কাজটা তো কংগ্রেসের থেকে বেশি কেউ করেনি। সেখানে তো কংগ্রেস বহুবার 90 বার তারা নির্বাচিত সরকার 356 কংগ্রেস কি তাহলে সেইং ফ্রম এক্সপিরিয়েন্স আমরা জানি না, কিন্তু একটা কথা আমার বলতেই হবে, সেটা হচ্ছে বিধায়ক পদ থেকে কিন্তু সরানোটা পার্টির পক্ষে সম্ভব নয়। তার কারণ বিধায়ক পদে থেকে মানে সরতে হলে পার্থ চট্টোপাধ্যায়কেই পদত্যাগ করতে হতো, সেটা তৃণমূল কংগ্রেস পারত না। কিন্তু এখান থেকে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। আমি আমার পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তীর কাছে যাব। আজকে প্রেস কনফারেন্স করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা কিন্তু কংগ্রেস বা অন্যান্য বিরোধীদের থেকে সম্পূর্ণ আলাদা। অভিষেক বলছেন যে 30 দিন কেন, 15 দিন হেফাজতে থাকলেই পথ চলে যাক, কিন্তু তদন্তে যদি কিছু প্রমাণিত না হয় তাহলে সংশ্লিষ্ট এজেন্সির শীর্ষকর্তা এবং অফিসারদের বিরুদ্ধে যেন পদক্ষেপের সংস্থান থাকে। মানে যদি তদন্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ডবল শাস্তি দেওয়া হয়, এইভাবেই অভিষেক বলেছেন, তাহলে তৃণমূল কংগ্রেস কি এই বিলকে সমর্থন করবে? ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দেখাবো। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। ইফ ইউর ইন্টেনশন ইজ রাইট, why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days, then the same investigating officers and the deputy directors and the joint directors of those enforcement agencies will have to spend the double amount of time in custody. Everyone will support the bill, let them come out. দেখুন, আবার বলছি, এটা কিন্তু কাহানি মে টুইস্ট। তার কারণ কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদের থেকে এই চ্যালেঞ্জ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন এই বিল তো যৌথ সংসদীয় কমিটিতে যাবে, ধরা যাক তর্কের খাতিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব মেনে নেওয়া হলো, তাহলে কি তৃণমূল কংগ্রেস এই বিলকে আলটিমেটলি সমর্থন করবে? অরূপ চক্রবর্তী কি বলে? সুমন, প্রথমত আজকে যখন পার্লামেন্টে আলোচনার সময় এই প্রস্তাবনাটা 130তম সংশোধনী আনা হয়, আমি সেটা দেখছিলাম এই মুহূর্তে আপনাদের দর্শকদের জন্য। আমি ক্লজ নাম্বার 3 নম্বর পয়েন্টে একটু পড়ছি। ইন্টারেস্টিংলি, a minister who is facing allegation of serious criminal offences arrested and detained in custody, সই করছেন কে তলায়? অমিত শাহ, যিনি নিজে, আপনি ঠিক যেভাবে বললেন, যিনি নিজে 2010 সালে সোহরাবুদ্দিন শেখ এবং কৌশরবাই খুনের জন্য নিজে 3 মাসের কাছাকাছি সময় জেল খেটেছিলেন। সবার আগে প্রশ্নটা এখানে ওঠে, তাহলে অমিত শাহ কি সেদিনকে তার নিজের মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলেন, না আজকে তিনি মন্ত্রিত্ব ছাড়বেন? পরবর্তীকালে আমি কেন আসছি, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলেন, উত্তরটা খুব পরিষ্কার। একদম না, আজকে মন্ত্রিত্ব ছাড়বেন কিনা, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছাড়বেন কিনা, আদালত তাই ক্লিন চিট দিয়েছে। আমি আসছি এবার আদালতের কথাতেই আসছি আমি এক এক করে। এইবার সমস্যাটা কোথায় হচ্ছে? আসলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এখানে চোর ধরা পড়েছে। ভোটচোর নরেন্দ্র মোদী যখন এসআইআর করে ভোট চুরি করতে যাচ্ছে, আজকে এসআইআরটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে আই ওপেনার হয়ে গেছে যে কোথাও বিজেপির ভোট বাড়ানো হবে, কোথাও বিজেপির বিরোধীদের ভোট কমানো হবে। আজকে সবাই জানে যে এইখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি সরকারের নেই, তার মানে খুব স্বাভাবিকভাবেই ন্যাচারাল কোর্সে এটা জেপিসিতে যাবে, সেইখানে আলোচনা হবে এবং এটা হবে না, এটা কার্যকর করা সম্ভব হবে না, কারণ বিজেপির হাতে সেই নাম্বার নেই। তাহলে কেন এখানে আজকে হঠাৎ করে এই প্রস্তাবনা? এটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না। এটা করা একটাই উদ্দেশ্য, যখন এসআইআর নিয়ে পার্লামেন্টে সরকার কোণঠাসা, নির্বাচন কমিশন কার্যত চুরিগুলোর এক্সপ্লানেশন দিতে পারছে না এবং প্রতিদিন প্রকাশ্যে বেআব্রু হয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে ফেস সেভিং এর জন্য এই নতুন নাটক সস্তার নাটক, যার জন্য চ্যালেঞ্জটা জেপিসিতে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গৃহীত হলো যে একেবারে প্রমাণ না করতে পারলে তদন্তকারী এজেন্সির শীর্ষকর্তা থেকে অফিসার তাদের শাস্তি হবে, হয়তো ডাবল শাস্তি হবে। তৃণমূল সমর্থন করবে? এবার আমি আসছি, টু-থার্ড মেজরিটির কাছাকাছি হয়ে যাবে এবার আসছি তৃণমূল সমর্থন করলে। একটু আগে কেয়া দেবী বিজেপির মুখপাত্র বলার সময় কেজরিওয়ালের উদাহরণ টানলেন। কেজরিওয়ালকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, এবং ঘটনাচক্রে সেটাও যদি মামলা না হতো, মানুষের সামনে আসতো না, সেই মামলাটা লড়েছিলেন প্রশান্ত ভূষণ। কি মামলা? আমরা সকলেই জানি যে ইলেকটোরাল বন্ডের মামলা। যেই মামলার পরে জানা গিয়েছিল আলফা নিউমেরিক কোড পাওয়ার পরে যে অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডি, তাকে কিভাবে করানো হয়েছিল, রাজসাক্ষী বানানো হয়েছিল, 13 বার তার বেল ডিনাই করা হয়েছিল ইডির পক্ষ থেকে, এবং 14তম বার যখন সে বেরোয় তারপরে সে সাক্ষী দেয় যে কেজরিওয়ালের বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে অরূপ, এখানে যেহেতু কেজরিওয়ালের হয়ে তুমি ওকালতি করছো, না এটা আমার বলতে হবে তথ্যের খাতিরে যে কেজরিওয়ালের জামিন একাধিকবার, অন্তত হাফ ডজন বার আদালতে খারিজ হয়ে গেছে, ফাইনালি সুপ্রিম কোর্টের, এবং এখনো সেই মামলা চলছে, রায় হয়নি। না সুপ্রিম কোর্টের কাছে তো এজেন্সি ভর্ৎসিত হয়েছে, জামিন পেয়েছে, ভর্ৎসিত হয়েছে এজেন্সি। শুধু তাই না, হেমন্ত সোরেনের ঘটনা আমাদের প্রতিবেশী রাজ্য, আপনি কতগুলো ঘটনা উদাহরণ পারবেন সারা ভারতবর্ষ ব্যাপী, যেখানে উল্টো দিকে ঠিক প্যারালালি যদি আপনি দেখেন, আসামের বুকে হেমন্ত বিশ্ব শর্মাকে চোর আমরা বলিনি। হেমন্ত বিশ্ব শর্মা রোজ ভ্যালি চিটফান্ড 800 কোটি টাকার দুর্নীতি বিজেপি অভিযোগ করেছিল, ইডি তদন্ত করছিল। আজকে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী। ঠিক যেভাবে এ রাজ্যের বুকে লিডার অফ অপোজিশনকে চোর এই কেয়া দেবীর দলের নেতৃত্বরা বলেছিল কাঁথিতে মিটিং করে 2016 সালের বিধানসভা নির্বাচনে নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ, শুভেন্দু অধিকারী আমরা বলিনি, কেয়া দেবীর দল বলেছিল, তাকে আজকে লিডার অফ অপোজিশন বানিয়েছে। আসলে এই বিলটা আনার উদ্দেশ্য দুটো। এখানে নরেন্দ্র মোদী সরকার নিজেই নড়বড় করছে, এখানে বিরোধীদের থেকেও বেশি নরেন্দ্র মোদীকে চাপে রাখতে হবে নিজের দুই পঙ্গু হয়ে যাওয়া দুই শরিককে, যাদের উপর ভর করে, ক্রাচের উপর ভর করে সরকার টিকিয়ে রাখতে হবে। এক, দ্বিতীয় কথা এসআইআর থেকে নজর ঘোরাতে হবে, মানুষের সামনে ভোট চুরি যাতে ধরা না পড়ে। তৃতীয় কথা বিরোধীদেরকে কন্ট্রোল করতে হবে। দুটো কথা, একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর উদাহরণ চমৎকার অরূপ দিল, আমি বলছি পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদাহরণটাও তো একই রকম, যে একেবারে অবস্থান বদলের সঙ্গে সঙ্গে দল, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, তাদের অবস্থান সম্পূর্ণ পাল্টে যায়। আর হেমন্ত সোরেনের কথাটা কিন্তু বলতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেনের এই ক্ষেত্রে, এই বিলের ক্ষেত্রে এক নয়, তার কারণ হেমন্ত সোরেন পদত্যাগ করে তারপর জেলে গেছিলেন। দুটো ক্ষেত্রে একই ব্যাপার হয়েছে। এই যে বিরোধীরা বারে বারে বলছে সরকার ফেলে দেওয়া, কেজরিওয়ালের সরকার বা হেমন্ত সোরেন সরকার কি কেন্দ্রীয় সরকার ফেলে দিয়েছিল? ফেলেনি। আসলে এরা যেরকম ভাবে একটা ভয় তুলতে চাইছে। আর অরূপকে আরেকটা কথা বলতে চাই, এই যে এরা বলছে না নজর ঘোরানোর, এটা এদের থেকে ভালো কে জানবে? এই রাজ্যে যখন যোগ্য শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, 2022-এর টেটের চাকরি প্রার্থীরা তাদের বাড়ি থেকে টেনে এনে গ্রেপ্তার করা হচ্ছে, অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থীদের পেটে লাথি মারা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলা বাঙালি নিয়ে বলছেন, অথচ এই রাজ্যের বাঙালিদের সব থেকে খারাপ করে রেখেছে এই তৃণমূল সরকার। তো তারা বলবে না। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, চোরে চোরে বাস্তুত ভাই, তাই কেজরিওয়ালের প্রতি সমদর ব্যতীত হবেনি। অরবিন্দ কেজরিওয়াল পার্টি আমি আলাদা করে আসবো, কিন্তু তার আগে অরূপ চক্রবর্তী। সুমন, প্রথমত হচ্ছে এই বিলটা আসার আগে বিজেপির উচিত নিজেদের দিকে চ্যারিটি বিগিনস এট হোম। বিজেপির নিজের ক্যাবিনেটের কতজন দাগি এবং অভিযুক্ত এবং ফৌজদারি মামলা, এটা জেনে বিজেপি করছে। না ভালো তো, তাহলে তোমরা চেপে ধরতে পারবে যে আপনি আচরি ধর্ম পরে শিখাও। এখানেই সমস্যাটা কোথায়? এজেন্সি তদন্ত করতে। আজকে ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাকে, রাহুল গান্ধী, তাকে সুরাট কোর্ট 2023 সালে একটি মামলায় 2 বছরের জন্য অভিযুক্ত না, তাকে সাজা ঘোষণা করে। এবং আমরা সকলে জানি 2 বছরের বেশি অভিযুক্ত হলে তার সাংবিধানিক জায়গাটা নষ্ট হয়ে যায়, সাংসদ পদ চলে যায়, এবং সেক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টে মামলা হয়। এবং কি করে জুডিশিয়ারিকে কাজে লাগে? সমস্যাটা কোথায় হচ্ছে সুমন জানেন? আজকে আপনি বিচারের শেষ জায়গা, মানুষের শেষ আস্থার জায়গা কাজে লাগিয়ে বলছে, মানে এদের চমৎকার। হ্যাঁ নিশ্চয়ই, এই বাক্যটা আমি সরিয়ে রাখলাম আমার নিজের জন্য। হ্যাঁ, যখন আপনাদের হয়ে বলেন না, যখনই আপনাদের হয়ে যখন ভার্ডিক্ট হয়, তখন সুপ্রিম কোর্ট ভালো, হাইকোর্ট ভালো, হাইকোর্টের জাস্টিস থেকে বিচারপতি থেকে বিজেপির এমপি হচ্ছে, আর এখন বিজেপির মুখপাত্র হয়ে যাচ্ছেন জুডিশিয়ারি। মুম্বাইয়ের বুকে বিচারপতি হচ্ছেন যিনি, তিনি কদিন আগে বিজেপির মুখপাত্র ছিলেন। এই এক্সাম্পল তারা শেষ হচ্ছে। আজকে বলুন আপনি কোন বিচারের
আমি বলছি তোমার কি ধারণা কে আর শিগগির বিচার বিভাগে চলে যেতে পারে? আমি সেটা বলছি না, বিজেপি একটা অদ্ভুত এক্সাম্পল সেট করেছে। আমি এত গুরুত্বপূর্ণ জিনিসে আর রসিকতা করব না, এখানে থেকে আমি বিচার বিভাগ এবং অরবিন্দ কেজরিওয়াল আমি একটু সরিয়ে রাখলাম, কেন আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আজকে গোটা দিন এই সংসদ কিভাবে উত্তপ্ত হয়ে উঠলো এবং অমিত শাহ বক্তৃতা যখন চলছিল বিলের কপি ছিঁড়ে তার দিকে ছুঁড়েও মারা হলো। ঠিক কী ছিল গোটা দিনের সংসদের ছবিটা দেখাবো। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া কিংবা সত্যেন্দ্র জৈন জেলে বসে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীর দায়িত্ব পালনের নজির সাম্প্রতিককালে একাধিকবার মিলেছে। এই আবহে সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। এই বিল অনুযায়ী যদি কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী যিনি 5 বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন এবং 30 দিন হেফাজতে থাকেন, তাহলে হেফাজতে নেওয়ার 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে তার পদ থেকে অপসারণ করবেন রাষ্ট্রপতি। যদি 31 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির কাছে না পৌঁছয়, তাহলেও 30 দিন পর থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে এই ধরনের গ্রেপ্তার এবং হেফাজতের ক্ষেত্রে 31তম দিনের মধ্যে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাশাপাশি যে কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। We are going back to medieval times when the king could just remove anybody at will. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন এই বিল পেশের নেপথ্যে তাঁদের উদ্দেশ্য হল জনজীবনে নৈতিকতার মান যেভাবে পড়ে যাচ্ছে তা ঊর্ধ্বমুখী করা এবং রাজনীতিতে শুদ্ধতা আনা। আরে তো ভয় কিসে? এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে। তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেই প্রচেষ্টার জন্যই এই বিল, সেটাকে স্বাগত জানানো উচিত। অমিত শাহ বিল পেশ করার পরই গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অমিত শাহর গ্রেপ্তারির প্রসঙ্গ তোলে কংগ্রেস, যার পাল্টা জবাব দেন অমিত শাহ। Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time. मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं, मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया, और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ, कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। বিল নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহেই কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা? আমি তো দুর্নীতির বিরুদ্ধে তো কোনো মানুষকে সমর্থন করতে পারি না। 30 দিন জেলে থাকবেন, জেল থেকে গভর্নমেন্ট চালাবেন, এই জিনিসটা তো খুব একটা সুস্থ ব্যাপার নয়। যদি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 48 ঘন্টা হয়, তাকে যদি চলে যেতে হয় সাসপেন্ডেড হয়ে, তো ওর সাসপেনশন হওয়াটা নতুন কথা কি? এই আইনটি বানানো হয়েছে সত্য করে হ্যারাস করার জন্য। আমি কেন বলছি, এই যে সত্যেন্দ্র জৈন যাকে বছর পর বছর জেলে রাখলো, তাকে তো বেকসুর খালাস দিয়ে দিল সিবিআই তো বাংলার দিকে তাকালিয়ে বোঝা যাচ্ছে সিবিআইয়ের কতখানি ক্ষমতা, অ্যারেস্ট করে রাখতে পারে। অতএব এখন দেখছে যে অ্যারেস্ট করে যদি আমরা মোটামুটি জেলে রাখতে পারি জুডিশিয়াল কাস্টাডিতে 30 দিন, বাস, তবে সেই অজুহাতেই আমরা গভর্নমেন্টটা ফেলে দেবো। বিতর্কিত এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। সরকার ও বিরোধী উভয় পক্ষের সাংসদ নিয়ে কমিটি তৈরি হবে এবং সেখানে আলোচনা হবে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিরোধীরা নিঃসন্দেহে কিছু ন্যায্য প্রশ্নও তুলছেন, কিন্তু যে প্রশ্নগুলো অধিকাংশ বিরোধী দল তুলছে না, সেটা হচ্ছে এজেন্সির গ্রেফতারের পরেও আর একটা প্রতিষ্ঠানের বিরাট ভূমিকা থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের মহান বিচার ব্যবস্থা। 2024 সালের 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলেন। কেজরিওয়াল প্রথম জামিন পেয়েছিলেন 2 দফায় 150 দিন জেল খাটার পর 13ই সেপ্টেম্বর। এই 150 দিন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নৈতিকতার কোনো দাবি মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং কার্যত জেলের ভেতর থেকে দিল্লির রাজ্যপাট চালিয়েছেন। কিন্তু তার থেকেও বড় যে কথাটা, সেটা হলো এই 2 দফায় 150 দিনের মধ্যে প্রায় 6 বার তার জামিনের আবেদন আদালতে খারিজ হয়েছে।
আজ বিরোধীরা এজেন্সির গ্রেফতার নিয়ে এত কথা বলছেন এবং ন্যায্যভাবেই বলছেন, কিন্তু যেটা বলছেন না পার্থদা, আমার পরবর্তী বক্তা পার্থপ্রতিম বিশ্বাস, সেটা হচ্ছে আদালতে জামিন খারিজ হওয়ার ব্যাপারটা। এটা কিন্তু মানতেই হবে যে অশ্বত্থামা হত ইতি গজর মতো ব্যাপার হচ্ছে। হ্যাঁ সুমন, এটা ঠিকই যে এই বিলটা ফেস ভ্যালুতে দেখলে যেরকম মনে হয়, দেখে মনে হয় যে আসলে অপরাধ মুক্ত দেশ গড়ার কথা বলা হয়েছে, কিন্তু আসলে শেষমেশ এটা বিরোধী মুক্ত দেশ গড়ার জন্যই হচ্ছে এই বিলটা আসলে প্লেসড হয়েছে। এই কারণের জন্য এরকম ভালো ভালো কথা, মুখের কথা এবং মনের কথার মধ্যে অনেক তফাৎ আমরা সবসময় দেখি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি কেউ অভিযুক্ত হিসেবে থাকে, এমনকি সে কনভিক্টেড হলো না, 30 দিন রইল বা তার চেয়ে বেশি রইল, ফলে তার হচ্ছে মন্ত্রীপদ যাবে, সে প্রধানমন্ত্রী ইত্যাদি মুখ্যমন্ত্রী সব বলেছেন। কিন্তু মদন মিত্র যখন গ্রেফতার হলো তখন বামপন্থীরা কতবার স্টুডিওতে এই দাবিটা তুলেছিলেন, কতবার। জ্যোতিপ্রিয় মল্লিকের সময় যে কেন তৃণমূল পদত্যাগ করাচ্ছে না। হ্যাঁ, তো আমি তো বলছি সেই কথাই যে পদত্যাগ ডেফিনেটলি নৈতিকতা রাজনীতিতে করবেন, কিন্তু তার আগে যে প্রসিডিওর্স গুলো আছে সেটাই তো ফলো করবে। যে তদন্তকারী সংস্থা আজ পর্যন্ত আপনি দেখেছেন যে গত 10 বছর ধরে সারদা নারদা যা হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে হচ্ছে যে একটা হচ্ছে চার্জশিট ফ্রেম হয়েছে, বরং আপনি কালই দেখিয়েছেন একদম যে সারদা 11 বছর হয়ে গেছে, 6টা মামলার সিবিআই পেয়েছে, একটারও ফাইনাল চার্জশিট জমা পড়েনি। এক্স্যাক্টলি। তাহলে এবার আশঙ্কাটা হচ্ছে এই জায়গায় যে তদন্তকারী সংস্থার হাতে যদি মন্ত্রিত্বের ফেট যায়, তাহলে হচ্ছে আমাদের রাজ্যেও কি হবে। আমাদের দেখবেন তদন্তকারী সংস্থার জন্য হচ্ছে যে কামদুনি মামলায় হচ্ছে সেখানে হচ্ছে সবাই হচ্ছে ছাড় পেয়ে গেছেন, সেখানে বেকসুর খালাস যে আসল অভিযুক্ত যারা ছিলেন। আপনি আমাদের এখানে তদন্তকারী সংস্থার জন্য স্কুলের 26,000 জন চাকরি গেছে, দুধ কাকড় দুধ জল আলাদা করা যায়নি। আপনি অজস্র সারদা নারদার ক্ষেত্রে এখনো পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। মুশকিল হচ্ছে যে আসলে এই তদন্তকারী সংস্থাটাই এখন মূল জায়গায় দাঁড়াবে, যে যেখানে দাঁড়িয়ে আপনি এই সংস্থাটা কখনো সমঝোতার অস্ত্র হবে, কখনো সংঘাতের অস্ত্র হবে। আমাদের রাজ্যে আমি ওভার দ্য টাইম দেখেছি যে আসলে এই সিবিআই এর মতো সংস্থা, ইডি, এটা হচ্ছে সমঝোতা এবং সংঘাত দুটোরই অস্ত্র, ভোট আসলেই চেগিয়ে ওঠে। ফলে এটা কার্যত এখনো যেভাবে বিলটা প্লেসড হয়েছে, যে সিবিআই কাকে নিয়ে কতদিন রাখবে, সেটা তো আসলে আমি বলছি যে প্রতিহিংসা রাজনীতি যেমন থাকবে, আমি বলছি তার সাথে হচ্ছে যে অন্য রাজনীতি, যেমন হেমন্ত সোরেন এবং হেমন্ত বিশ্ব শর্মা দুটো আলাদা আলাদা মডেল। একটা হচ্ছে আপনি যদি বর্ষতা স্বীকার করেন আপনি হচ্ছেন যে হেমন্ত সোরেন হবেন, আর যদি বর্ষতা স্বীকার না করেন তদন্তকারী সংস্থা আপনাকে হেমন্ত বিশ্ব শর্মা বানিয়ে ছাড়বে, আপনি যদি সাথে থাকেন, আর না থাকলে হচ্ছে যে উল্টো সোরেন হতে হবে। ফলে প্রশ্নটা আমাদের রাজ্যেতেও এর প্রতিক্রিয়া পড়বে। ফলে মানুষ কিন্তু এই সৌম্যর দলই কেরালে গিয়ে বলেন যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পিনারাই বিজয়নের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এই কারণে যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার সখ্যতা। আদৌ না, যে বামেদের আদর্শ দুর্নীতির মামলা। তাহলে আমি তো বলছি যে আদর্শগত শত্রু হিসেবে তারা বামদের চিহ্নিত করে। ফলে সেখানে দাঁড়িয়ে কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, মানে ব্যবস্থা নেওয়ার মতো কিছু নেই। ফলে যেখানে আছে সেই জায়গাকে নিতে পারছেন। এবার পশ্চিমবঙ্গে আমি আপনাকে বলছি যে সেখানে তো আসলে এই সমঝোতাটা তৈরি হয়ে যাচ্ছে, সেটিং বলতে যা বোঝায়। এখন আসলে আপনার যেটা দাঁড়াবে যে এই যে সিবিআই তদন্তকারী সংস্থা, যাকে দিয়ে আপনি প্রমাণ করবেন যে 30 দিন থাকবে না 35 দিন থাকবে, তার উপর নির্ভর করবে যে আসলে ফেটটা কি। ফলে বিরোধীদেরও আমি বলছি যে রাজ্যে দেশে হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণের যে রাজনীতি করতেন, পোলারাইজেশনের যে রাজনীতি করতেন, সেটার একটা নতুন মডেল এটা তৈরি হবে। যদি আপনি শাসকের সাথে থাকতে চান, অর্থাৎ বিরোধী শূন্য ভারতে, তাহলে আপনাকে শাসকের সুরে সুর মেলাতে হবে, নাহলে কিন্তু এজেন্সি রাজ আপনার পেছন পেছন ধাওয়া করবে। এবং এটাই, এবং সংবিধান সংশোধনের দরকার হয় না। শুনুন, সংবিধান সংশোধন আমি আপনাকে সুমন বলতে পারি যে পাত্রে রাখবেন না আইনকে, সেই পাত্রের আকার ধারণ করে। নাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো পোশাক দেখলে নাগরিক চেনা যায়, এই কথা যেমন বলেছেন। কিন্তু পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল 150 দিন জেলের ভেতর থেকে দিল্লিটা তো চালালেন, 150 দিন, অর্থাৎ আইন তো নেই। মানে চাইলে আপনি জেলের ভেতর থেকে রাজ্যপাট চালাতে পারেন। আবারও বলছি, নৈতিকতার প্রশ্নটা এক জিনিস, আপনি যেটা বলছেন কেউ তো মানছে না, নৈতিকতার প্রশ্ন বাড়িতে রেখে দিচ্ছে। নৈতিকতার প্রশ্ন আর অমিত শাহ তোলা নৈতিকতার প্রশ্ন তো আমি একভাবে দেখতে পারি না। ফলে আসলে যারা নৈতিকতার পাঠ দেবেন তারাই অনৈতিক। 170 জন পার্লামেন্ট এমন বসে আছেন যাদের হচ্ছে 5 বছরের বেশি মেয়াদে কি বলবো যে জেল খাটার কথা, এরকম লোক আছেন 170 পিপল এই পার্লামেন্টে। তারা নিয়ে আসছেন আজকের এই হচ্ছে যে। আমি পার্থদাকে ধন্যবাদ জানাবো, পার্থদা ভেবেই নিয়েছেন যে আজীবন পার্থদারা বিরোধী থাকবেন। মানে আমরাই যে ক্ষমতায় থাকবো বছরের পর বছর, দশকের পর দশক, তা নাহলে বিরোধীর কথাটা বলতেন না। আমার প্রশ্ন হচ্ছে আমরা ক্ষমতায় গেলে এটা আমাদের অস্ত্র হবে। সরকারি আছে, ধরুন কালকে থাকলাম না বা পরশু থাকলাম না,
তখন তো সেই ফায়দাটা নিতে পারবেন না। এরা এইভাবে ভাবছেন না, ধরেই নিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, ধরেই নিয়েছেন আজীবন বিরোধী থাকবেন, রাজ্যেও থাকবেন, কেন্দ্রেও থাকবেন। কিন্তু ক্ষমতায় থাকার এতটাই অনিশ্চিত হয়ে পড়েছে কেয়ার দলে যে ক্ষমতায় থাকতে গেলে পারপিচুয়ালি ক্ষমতায় থাকতে গেলে ফলে এখানে যে দেশের সব লোককে টুটি ধরবো, টুটি ধরার জন্য এটা তো বিরোধী মুক্ত দেশের লক্ষ্য। আমি তো বললাম আপনারা ভয় পাচ্ছেন, আপনারা আর ফিরবেন কিনা ভয় পাচ্ছেন। এখন এই মুহূর্তে ইডির হাতে পাওয়ার যেভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি যে 30 দিনের ইয়েটা রেঞ্জটা আমরা ধরছি, 30 দিনের জায়গায় যদি কেউ 31 দিন থাকে কি হবে এই আইনে বলা নেই। 32 দিন থাকলে 35 দিন থাকলে কি হয় বলা নেই, বা 29 দিনের মধ্যে কেউ বলা আছে তো চেয়ার ছেড়ে দিতে হবে, 30 ক্রস করলেই চেয়ার ছাড়তে হবে। আমি কেন বলছি এই কারণেই প্রসঙ্গটা উঠছে, আজকে ধরুন ইডির হাতে যেই ক্ষমতা দেওয়া রয়েছে পিএমএলএ অ্যাক্টে, যে কাউকেই চাইলে ইডি 45 দিন 60 দিন 100 দিন 300 দিন অবধি রাখতে পারছে। হ্যাঁ, সেই ক্ষমতা ইডির হাতে দেওয়া রয়েছে। এবার এই ক্ষমতাটা তো বারংবার আমরা মিসইউজ হতে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জটা দিয়েছেন, আপনি 30 দিন কেন, আপনি 15 দিন নিন, কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে। না পারলে বলে কি হবে? আমি বলছি আমাদের এখানে আন্ডার ট্রায়াল প্রিজনার দিনের পর দিন মাসের পর মাস বহু ক্ষেত্রে থেকে যাচ্ছেন, এবং তারপরে দেখা যাচ্ছে গণতান্ত্রিক আবহের মুখে একেবারে চুনকালি দিয়ে যখন বেরোচ্ছেন তার অপরাধ প্রমাণিত হচ্ছেন না। এ তো মানে আমি বলছি শুধু এজেন্সি, শুধু রাজনীতি বাদ দিন, সাধারণ মানুষের জীবনে গণতান্ত্রিক স্বর, কণ্ঠস্বর, সংবাদ মাধ্যমের স্বর বারবার এইভাবে চেপে দেওয়া হচ্ছে। কিন্তু আমি এখান থেকে মাঝে মাঝেই আমার স্টুডিওতে নার্সারি স্কুলের কথা মনে হয়। আজকে যদি এই ঘটনাটা না হতো তাহলে আমি তুলনাটা ভেবেছিলাম যে অনেকটা নার্সারি স্কুলের মতোই আজকে সংসদের দু একটা ছবি, কিন্তু সেটা করা যাচ্ছে না। তার কারণ এই বিল বিতর্কের সময় একাধিক একেবারে শারীরিক নিগ্রহের অভিযোগ এলো, শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন করা হলো, এমনকি তৃণমূলের তরফ থেকে দুজন মহিলা সাংসদকে হেনস্থার অভিযোগও তৃণমূল কংগ্রেস তুলল। দেখুন, সংসদে ধুন্ধুমার, মুখোমুখি সরকার বিরোধী দুপক্ষ। এরই মধ্যে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। হঠাৎ করে দেখলাম যে ওনাদের যে সিট আছে, রিজুজি, বিট্টুজি, ওনাদের যা সিট ছিল, বিজেপির যা সিট, যারা সিটে বসেছিল সেখান থেকে আচানক ছুটে চলে আসলো। আবু তাহের ছিটকে গেল। তারপর আমি সামনে ছিলাম, শতাব্দীদি ছিল, শর্মিলাদি ছিল, তো সামনে এমনভাবে সামনাসামনি, যেটা বলতে লজ্জা লাগছে, আমাদের বলতে লজ্জা লাগছে, এমনভাবে সামনাসামনি এইভাবে সামনেতে জোরভাবে ধাক্কা দিল, আর ঠিক হাতের মুভমেন্টটা ঠিক ছিল এইভাবে। वेल में आके आप जो टेबल ऑफिस के लोग बैठे होते हैं उनके ऊपर आपने कागज फेंके, जो कागजों के पत्थर टाइप बना के गोले वो मारे, फिर आज कागजों के अंदर पत्थर और कंकरे लिपेट के लेके आए थे। टीएमसी में क्या है, टीएमसी में 2 ग्रुप बने हुए हैं। वो ग्रुप ममता जी को खुश करने के लिए, ममता जी के आगे नंबर बनाने के लिए 2 ग्रुपों में अपनी होड़ लगी हुई थी। उस चीज में वो ज्यादा थे भी, कौन सा ज्यादा आवाज करेगा। অমিত শাহর পেশ করা বিলকে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একেবারে হিটলারের মতো এই বিলের মাধ্যমে গণতন্ত্রে আঘাত হানতে চাইছে কেন্দ্র। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি সিবিআই এর হাতে, যাদের সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল। সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না। সব মিলিয়ে নতুন বিল ঘিরে চাপানোতর তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা সৌম্যর কাছে আমি অমিত শাহ নয়, রাহুল গান্ধীরই দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে যাব। অনেকেরই মনে থাকবে 2013 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে 2 বছরের জন্য সাজাপ্রাপ্ত হলেই অভিযুক্ত রাজনীতিবিদের বিধায়ক বা সাংসদ পদ চলে যাবে, এবং জেল থেকে বেরিয়েও তিনি 6 বছর ভোটে দাঁড়াতে পারবেন না।
এরপরই পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন শ্রীযুক্ত লালু প্রসাদ যাদব। তিনি আবার তৎকালীন ইউপিএ 2 সরকারের বিরাট শরিক। ব্যাস, তার সাংসদ পদ বাঁচাতে একেবারে ঝাঁপিয়ে পড়ে মনমোহন সিংয়ের সরকার। দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের রক্ষা কবচ দিতে, মানে কার্যত লালুকে বাঁচাতে অর্ডিন্যান্স আনার পরিকল্পনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু ওই 2013 সালে একেবারে প্রেস কনফারেন্স করে, বিতর্কিত প্রেস কনফারেন্স বহুবার তারপরে দেখিয়েছি, এই অর্ডিন্যান্সটা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেন রাহুল গান্ধী। কংগ্রেসের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তখন ঠিক কী বলেছিলেন সেই প্রেস কনফারেন্সে দেখাবো। My opinion on the ordinance is that it's complete nonsense and that it should be torn up and thrown out. That's my opinion, my personal opinion on the ordinance. I'll repeat it for you. My opinion on the ordinance is that it should be torn up and thrown away. হ্যাঁ, বিতর্কিত। অনেকেই তখন বলেছিলেন যে রাহুল গান্ধী ইমেজ বিল্ড আপ করছেন, কিন্তু সৌম্যর কাছে আমার প্রশ্ন একটাই, যে দুর্নীতির বিরুদ্ধে এই জোরালো অবস্থান রাহুল গান্ধীর কংগ্রেস আজকেই 2025 সালে কি দেখাতে পারছে? সুমনদা, প্রথমেই বলি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুনতে তো খুব ভালো লাগছে, ইয়ার সুদিং মনে হচ্ছে, একেবারে কান খুশ করা কথাবার্তা, খুবই ভালো লাগছে তো শুনতে। বাবা, সেদিনও ভালো লাগছিল রাহুল গান্ধী বলছি তো, এই এত সুন্দর দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে যেখানে সংসদে 63% দুর্নীতিগ্রস্ত টিন্টেড লিডার্স পার্লামেন্টে বিজেপির থেকে থাকবে, খুব ভালো। তাহলে একটা কাজ করুন, ওই ওসামা, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে ওসামা বিন লাদেনকে এখন নোবেলের জন্য শান্তি পুরস্কার দেওয়ার জন্য নমিনেশন দেওয়া হচ্ছে, আর ওই আমাদের যে সমস্ত কথা হচ্ছে সেগুলো সব ওই দিল্লি থেকে না, পিয়ংইয়ং থেকে হচ্ছে আর কি, কিম জং উনের সরকার। আচ্ছা, আমি বলছি যে ভারতবর্ষে তার মানে কি আপনি সিবিআই ইডিকে ক্ষমতা দিচ্ছেন, এতটা পাওয়ার দিচ্ছেন, মানে কি সিবিআই ইডি ঠিক করবে যে কে দুর্নীতিগ্রস্ত, যদি চার্জশিট না দিতে পারে তাহলে এই বিষয়গুলো তুলে দিন না। আর্টিকেল 21 বিলে কিন্তু সিবিআই আমি বলছি কোনো রোল সম্পর্কে একটা 30 দিনের যে ব্যাপারটা দিচ্ছেন, তাহলে প্রসেস ক্লজ যেটা থাকছে আর্টিকেল 21-এ, তাহলে আপনি এফআইআর বিষয়টা কোথায় যাবে আমি প্রশ্ন রাখছি, অ্যারেস্ট কোথায় যাবে, আমি বলছি চার্জশিটের বিষয়টা কোথায় থাকবে, ইভেন ফ্রেমিং চার্জশিট হওয়ার পরেও, চার্জশিট ফ্রেম করার পরেও গিল্টি প্রমাণ করা পর্যন্ত, তাহলে একটা মানুষকে এই 30 দিনের ক্লজে আপনি এতটাই আপার হ্যান্ড দিলেন, সে যদি অপরাধী প্রমাণ করা যায় তার সে জায়গায় কী হবে, এটা কোনো ক্ল্যারিটি নেই। এই সৌম্য, পার্থবাবু যখন জেলে গেছিলেন আজ অবধি কিন্তু অপরাধ প্রমাণ হয়নি। আমি বলছি তাহলে দায় না মদন মিত্রের হয়েছে, আমি বলছি যে সব সাবজুডিস। আপনি তো এটাও দেখেছেন, তোমরা তো দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। পরিষ্কার আপনাকে এই কথা বলছি, আপনি তো এটাও দেখেছেন সারা ভারতবর্ষে এই 75-76 বছরে প্রথম যে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছে, দেখেননি? হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো তার মানে কোনো মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও বাদ দিচ্ছি, কোনো মন্ত্রী জেলের ভেতর থেকে তার রাজ্যপাঠ চালাতে পারেন না? আমি সেটা বলছি না, আমি শুধু প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি এটাই, তাহলে ভারতবর্ষের এই বৃহত্তর গণতন্ত্রে আপনি সরকারি দলকে এমন একটা ক্ষমতা দিচ্ছেন, তিনি যদি মনে করেন, এস্টাবলিশমেন্টকে এত বড় একটা ক্ষমতা দিচ্ছেন, তিনি যদি মনে করেন আমার যাকে মনে হবে আমি আজকে তাকে রাজনীতিতে যদি তাকে হারাতে না পারি তাকে আমি টেন্টেড করে দেবো, আমার কাছে এই ক্ষমতা, এই পাওয়ার আপনি এক্সারসাইজ করতে দিলেন সিবিআই ইডি বা অন্য সংস্থা, সেটা রাজ্যে হোক অন্য জায়গায় হোক, তাহলে আমি চাইবো যে কালকে আমি ওকে পারছি না, ওকে তাড়িয়ে দেবো, 30 দিনের বেশি একটার পর একটা মামলা দেবো। আপনি এনডিপিএস কেস দেখেননি পশ্চিমবঙ্গে কত কিছু হচ্ছে, অন্য জায়গা থেকে দেবো না? তাহলে এজেন্সি যখন তৃণমূল কংগ্রেসকে গ্রেফতার করে তখন তো এজেন্সির পাশে প্রদেশ কংগ্রেস থাকে। তার কারণটা কি? তার কারণ যে আমরা পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত দেখছি, পশ্চিমবঙ্গে যে দৃশ্যটা দেখা যায় সেটা আপনিও আমার সাথে অস্বীকার, দিনের পর দিন প্রতিনিধিদের ভোট আসলে পরিযায়ী পাখিদের মতো সিবিআই ইডি একটা করে মামলা নিয়ে আসে, একটা করে মন্ত্রীদের দরে, তারপরে ভোট মিটে গেলে রাজনৈতিক প্রোডাক্ট হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয়। ভোট মিটে গেছে এখন, ফলে এখন যে যার মতো, আপনি বলুন তো একটা তদন্ত আপনি দেখেছেন 2011 সালের পরে একজন তো দিনের আলো দেখেছে যে সিবিআই ইডি করেছে? ঠিক সৌম্য, তোমার মনে থাকবে যে কেজরিওয়ালের জন্য আজ কংগ্রেস চোখের জল ফেলছে, আমি পরের পর আর্কাইভে দিল্লির কংগ্রেস নেতাদের বক্তব্য দেখাবো, যারা প্রতিদিন দাবি করতেন যে কেজরিওয়াল আবগারি দুর্নীতির সরাসরি বেনিফিশিয়ারি, টাকা খেয়েছেন এই ভাষায়। আমি কোনো ইনসিডেন্টে না গিয়ে পরিষ্কার একটা কথা বলি যে আমাদের দেশের জুডিশিয়ারির সাথে যে কনফ্লিক্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে যে ছোট করে দেখানো হচ্ছে এবং জুডিশিয়ারিকে যে ছোট করে দেখানো হচ্ছে, এর মধ্যে দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে যে বিরোধীদের যে কণ্ঠস্বর, এলিমিনেশন অফ অপোজিশন,
এটা পরিষ্কার প্রতিষ্ঠিত করার জন্য এই বিলটা জানে যে এই বিলটা পাস হবে না, তাও নিয়ে এসছে। তার কারণ SIR এ ধরা পড়ে গেছে, সরাসরি ধরা পড়ে গেছে। নজর ঘোরাতে হবে, এই নজর ঘোরানোর প্রক্রিয়াতে আজকে এই জায়গায় আমি যাবো সবার কাছে। সৌম্য বলছে যে SIR বিতর্ক থেকে নজর ঘোরাতে এই বিল নিয়ে আসা হয়েছে, নোয়িং ফুললি ওয়েল যে লোকসভা বা রাজ্যসভা এই বিল যেহেতু 2/3 মেজরিটি লাগে পাশ করানো যাবে না। কিন্তু আমার সৌম্যর কাছে পরের প্রশ্ন, ছোট্ট প্রশ্ন থাকবে যে শশী থারুর এখনো কংগ্রেসে আছেন তো? সৌম্য কনফার্ম করেছে শশী থারুর, আমি যাচ্ছি তোমার কাছেই যাবো। শশী থারুর কংগ্রেসে আছে, সৌম্য কনফার্ম করলো। আসলে আমার গুলিয়ে গেছিল, তার কারণ আজকে শশী থারুরের যে বক্তব্য পেলাম সে তো আবার ঠিক সৌম্যর সঙ্গে মিলছে না। দেখুন কিন্তু কংগ্রেসে কার সঙ্গে কারিবা মেলে, আমি শশী থারুর কি বলেছেন দেখি। As far as I'm concerned, I don't know those bills well enough to give you a comment. On the face of it, it seems reasonable that anyone who does anything wrong should be liable to punishment and should not be holding a high constitutional office or a political office. I think that makes sense. দেখুন শশী থারুরের মধ্যে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন সর্বোপরি। এখানে যদি সরকার মনে করে সেটাকে ছোট করে দেবে, পার্লামেন্টারিয়ানদের ক্ষমতাকে ছোট করবে, বিরোধীদের ক্ষমতা ছোট করবে, এইটা করা যাবে না। আপনি হাত কাঁধে তাহলে জুডিশিয়ারি পাওয়ার সিজ করছেন আর্টিকেল 21 এ। আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি তোমার যুক্তিটা শুধু শশী থারুর বুঝলেন না। যে দল 1975 সালে জরুরি অবস্থা লাগু করেছিল তারা আজকে আবার এই স্বাধীনতাতেই ছিল না। এক করে এটা ব্রিটিশের সাথে ছিল, অসুবিধা হচ্ছে। আপনারা কি করেছিলেন? 1,40,000 মানুষ গ্রেফতার করেছিলেন ইন্দিরা গান্ধী। এক সেকেন্ড আর সাভারকার নিজেরা কি করেছিল? স্ট্যাম্প এই করেছিল, জানেন ইন্দিরা গান্ধী সাভারকার নামে স্ট্যাম্প করেছিল, জানেন না? আরে ওই মোহনলাল না মতিলাল নেহরু চলে গেল সাভারকারে, মতিলাল নেহরু আমি শেষ করব। আরেকটা কথা কে বলছে দুর্নীতির কথা? যে অভিযুক্ত লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে তার ছেলেকে সঙ্গে নিয়ে তার রান্নাঘরে ঢুকে রাহুল গান্ধী পোস্টার বয় হয়ে এরা কিন্তু রান্নাঘরের কথা বলবো, অসাধারণ একটা মাটনের প্রিপারেশন রান্না হয়েছিল, সেটার কথা কেউ যেন আমার মনে না করিয়ে। এখনো 1.5 ঘন্টা বাকি আছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে সবাই চাইছে দুর্নীতিটা রোধ হোক, দুর্নীতিগ্রস্ত নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। ধরুন কিরকম ব্যবস্থা, একটা লোককে আমি চোর বলছি, সে 70,000 কোটি টাকা চুরি করেছে এবং আমি গোপেনলি বলছি আমরা যেদিন ক্ষমতায় আসবো তোমাকে জেলে চাকরি পিসিং করাবো, কোট আন কোট। ভদ্রলোকের নাম অজিত পাওয়ার। তারপর দেখা গেল পালা বদলালো, সে ডেপুটি সিএম হয়ে গেল, আর যে বলছে সেও ডেপুটি সিএম। এতদিন 70,000 কোটি টাকা দুর্নীতি। আমি বলছি ওটা যেমন মনে আছে, আমি বলছি অরূপেরও নিশ্চয়ই মনে থাকবে যে আইপ্যাক যখন এই পশ্চিমবঙ্গে এলো তখন তার শীর্ষকর্তা ছিলেন, একেবারে শীর্ষকর্তা ছিলেন প্রশান্ত কিশোর। আজকে সেই প্রশান্ত কিশোর রাজনীতির ময়দানে বিরোধী রাজনীতি করছেন, কিন্তু তার বক্তব্য ওখানেও আরেকটা টুইস্ট দেখতে পাচ্ছি। আজকের প্রশান্ত কিশোর ঠিক কি বলছেন এই বিল নিয়ে দেখাবো। क्रिमिनल बिल जो लाया जा रहा है वो इसलिए लाया जा रहा है कि जब संविधान बना होगा तब शायद संविधान बनाने वालों को, देश के निर्माताओं को इस बात का एहसास ही नहीं रहा होगा कि लोग, सत्ता में बैठे हुए लोग इतने करप्ट हो जाएंगे, इतने भ्रष्टाचारी हो जाएंगे, इतने बड़े क्रिमिनल होंगे कि वो उनको जेल जाना पड़ेगा, और उससे भी बढ़कर कि वो जेल जाने के बाद भी अपना पद नहीं छोड़ेंगे। तो मुझे लगता है कि जो बिल आ रहा है वो ठीक बिल है। সরাসরি সমর্থন অরূপ, সরাসরি না। এখানে শুধু না বলছেন সংবিধান প্রণেতারা ভাবতেই পারেননি যে আজকালকার নেতা নেত্রীরা এত দুর্নীতিগ্রস্ত হয়েছে। আমি প্রশান্ত কিশোরের মুখপাত্র নই, তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নেই। উনি কি আইপ্যাকের সঙ্গে আছেন? না, আমি আসলে তো উনি বলতে একটা প্রাইভেট অর্গানাইজেশন কে আছেন আমার জানার কথা নয়। দ্বিতীয়ত আমি যেটা বলছি, আরেকটা উদাহরণ দিই সুমন। হ্যাঁ নিশ্চয়ই। আরেকজন ভদ্রলোক, তিনি শিবসেনায় যখন ছিলেন দুর্নীতিগ্রস্ত, কংগ্রেসে যখন তাকে দুর্নীতিগ্রস্ত, যাকে বলেছিল চোর জেলে ঢোকাবো, তার অ্যামাউন্ট অজিত পাওয়ারের থেকে 3 গুণ। ভদ্রলোকের নাম নারায়ণ রানে। যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা রিসাফল হয়, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রথম রিসাফলের লিস্টের নামটা থাকে নারায়ণ রানে। আমাদের বক্তব্যটা এখানেই যে যত দুর্নীতিগ্রস্ত, যত চোর, তোমরা যাদের বলেছো বিজেপি, তারা যখন তোমার ওয়াশিং মেশিনে ঢুকছে তখন তারা ওয়াশিং মেশিনে ছাপাই হয়ে যাচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ওনারা দলে নেননি, ওনারা দলে নেননি, ওনারা টিকিট দেননি। সেদিনকে
দেখুন এই দুজনের পার্টি অফিসে বিরাট বিরাট ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমার প্রশ্নটা একেবারে মৌলিক, যে ওয়াশিং মেশিন আছে দুটো পার্টি অফিসেই আছে আমরা জানি, কিন্তু সেটা টপ লোডিং না ফ্রন্ট লোডিং, এটা আমার কৌতূহলের প্রশ্ন থাকলো। জোকসাপাট, আমি পরে একেবারে সরাসরি প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে এই রাজ্যের বিভিন্ন সময় যে মন্ত্রীদের জেলে থাকতে হয়েছে তারা কে কতদিন ছিলেন, কি রেকর্ড, এবং আজকের বিলের প্রেক্ষিতে কি বক্তব্য তাদের দলের, পাশাপাশি দেখাবো। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি 30 দিন জেলে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে, এই মর্মে লোকসভায় বিল পেশ করলেন অমিত শাহ। তাদের দাবি, জেলে বসে মন্ত্রিত্ব চালানো লজ্জার, তা বন্ধ করতেই এই বিল। যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবেন, সেই জন্য ভয় পাচ্ছে। পাল্টা কংগ্রেসের রাজ্যসভার সদস্য আইনজীবী অভিষেক মনু সিংভি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভোটে হারাতে না পেরে কোনো বিরোধী মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার সেরা উপায় হবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদের গ্রেফতার করা এবং এইভাবে পদ থেকে সরিয়ে দেওয়া। শাসক দলের কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। এই আবহেই অনেকের মনে পড়ে যাচ্ছে 2014 সালে 12ই ডিসেম্বর চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হন তৎকালীন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র। তারপরেও তিনি মন্ত্রী ছিলেন। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না, তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে 2022 সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। রেশন দুর্নীতি মামলায় 2023 সালে গ্রেফতার হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার 5 দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু গ্রেফতার হওয়ার পরেও প্রায় 3.5 মাস মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে, অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা। 2024 থেকে 25 জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে 5892টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। 5892টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেস। পার্সেন্টেজের নিরিখে 0.13%, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। এই তরজার আবহে বুধবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। পার্থ, বালু সব 30 দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএলএ যে সেকশনগুলো আছে, ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এই আতঙ্ক থেকে করছে, ভবিষ্যৎ অন্ধকার, যে পিসি চালাবে তারপরে আমি বসবো। ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে। যিনি বলছেন তিনি আইনের হাত থেকে কিভাবে বেঁচে রইলেন সেই উত্তরটা দিলে আমরা খুশি হব। কারণ সারদা কাণ্ডই বলুন, নারদা কাণ্ডই বলুন, এই শুভেন্দু অধিকারী একেবারে ভেতরের মধ্যে তিনি এই দুর্নীতিতে জড়িত। কয়েকশো কোটি টাকা নিয়েছেন, করে তারপরে তো সন্তর্পণে বিজেপিতে গিয়ে তিনি ইডি সিবিআই থেকে বেঁচে আছেন। কে নীতির কথা বলছে আর কে অনৈতিক, রাজনীতিতে বুঝে ওঠা দায়। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সবটাই আমার পরবর্তী বক্তা ফিরদৌসের কাছে চেনা গল্প। কেন? সেই চাল আর কাঁকড়ের গল্প। এক্ষেত্রেও চাল আর কাঁকড় যদি সৎভাবে, নিরপেক্ষভাবে এজেন্সি আলাদা করতে পারত, তাহলে আজকে দেশ জুড়ে এই বিতর্কটাই হতো না। চাল মানে সৎ মানুষরা দেশ চালাবেন এবং কাঁকড়রা জেলে থাকবে। কিন্তু আমাদের দেশে এজেন্সি তো সুপ্রিম কোর্টের ভাষায় খাঁচাবন্দি তোতা। ভোট এলে চেগে ওঠে, ভোট চলে গেলে ঘুমিয়ে পড়ে, সেটিং না থাকলে একেবারে T20 খেলে, আর সেটিং হয়ে গেলে 5 দিনের টেস্ট। গতকালই এই অনুষ্ঠানে আমরা দেখিয়েছি যে সারদার 6টা মামলায় 11 বছরে একটাতেও ফাইনাল চার্জশিট দেয়নি সিবিআই। তো আমার প্রশ্ন,
এজেন্সির যদি নিরপেক্ষতা থাকতো আর সেই নিরপেক্ষতার কারণে যদি বিশ্বাসযোগ্যতা থাকতো, তাহলে আজকের এই বিতর্ক দেশ জুড়ে এই মারাত্মক জায়গায় কি পৌঁছতে পারতো? ফিরদৌস কি বলে? দেখুন, এজেন্সির নিরপেক্ষতা থাকলে এই প্রশ্ন যেমন উঠতো না, সেরকম মন্ত্রীদেরও যদি এই ঘুষ খাওয়া দুর্নীতি করার এই যদি প্রবণতা না থাকতো তাহলে এই প্রশ্ন আসতো না। দেখুন, আমরা কেউ চাই না যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষ মন্ত্রীতে থাকুক, তাই তিনি মন্ত্রিত্বে থাকুক, তিনি জেলতে বন্দি থাকা অবস্থায়, বা অন্যান্য যারা দুর্নীতিগ্রস্ত মানুষ। কিন্তু একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না, যে মানুষের ইচ্ছায় মন্ত্রী নির্বাচিত হলেন, কিন্তু এজেন্সি বা পুলিশের ইচ্ছায়, মানুষের ইচ্ছায় জনপ্রতিনিধি, মানে আলটিমেট মানুষের ইচ্ছায় মন্ত্রী হলেন। আমি যদি এটাকে সরলীকৃত করি, মানুষের ইচ্ছায় মন্ত্রী হলেন আর এজেন্সি বা পুলিশের ইচ্ছায় তার মন্ত্রিত্ব চলে যাবে, এটা হওয়া উচিত নয়। দেখুন, আমাদের দেশ চলে মূলত এই যে বিভিন্ন যে কনস্টিটিউশনাল বডিজগুলো রয়েছে তাদের যে ক্ষমতার সাম্যতার উপরে। আজকে আপনি বলছিলেন, কিছুক্ষণ আগে আপনি জিজ্ঞাসা করছিলেন যে এই 30 দিনের মধ্যে তো জুডিশিয়ারি আছে, তিনি তো বেল প্রেয়ার করবেন। জুডিশিয়ারি তো যদি দেখেন যে না সত্যি সত্যি বেল দেওয়ার মতো বিষয়, তাহলে বেল দিয়ে দেবেন, তাহলে তো তার মন্ত্রিত্ব যাবে না। এটা ঠিক কথাই, কিন্তু সোহনবাবু আমি আপনাকে একটু চিন্তা করতে বলবো যে এরকম অনেক কেস দেখবেন যেকে মোর দ্যান 30 ডেজ যিনি জেলে আছেন পরবর্তীতে তিনি নিরপরাধ হিসাবে বিবেচিত হয়েছেন, এরকম তো অনেক মামলা পাবেন। তাহলে শুধুমাত্র জুডিশিয়ারির উপর ফেত রেখে কখনোই আপনি এটা বলতে পারেন না যে এই আইনটি সঠিক। তার কারণ কি? দেখুন, এই আইন কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে হিট করছে। কেন এই কথা বলছি? দেখুন, ওই যে বলছিলাম, আবার ফিরে যায় আমার বেসিক কথায়, মানুষের ইচ্ছায় মন্ত্রী হচ্ছে আর একজন এক্সিকিউটিভের ইচ্ছায়, অর্থাৎ একজন এজেন্সির ইচ্ছায় তার মন্ত্রিত্ব চলে যাবে, এটা হওয়া উচিত নয়। অর্থাৎ পুলিশ রাজ তৈরি হবে। কেন এই পুলিশ রাজ তৈরি হবে এই কথা বলছি? দেখুন, আমি যদি পরপর ঘটনাক্রমগুলোকে আমি উল্লেখ করি, দেখুন আমাদের কি করা হলো, প্রথমে ক্রিমিনাল লতে পরিবর্তন আনা হলো। কি পরিবর্তন আনা হলো? আগে পুলিশ কাস্টাডি ম্যাক্সিমাম 15 ডেজ ছিল, এখন নতুন আইন সংশোধন করে সেই পুলিশ কাস্টাডির পরিমাণ বাড়ানো হলো। আমরা বলছি ডিকলোনাইজেশন করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি ডিকলোনাইজেশনের নামে রিকলোনাইজেশন করা হলো। তার কারণ পুলিশ রাজ তৈরি করতে। এখন একজন প্রধানমন্ত্রী বা একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রী, তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করবে একজন এজেন্সির ইচ্ছার উপরে, সুইট উইলের উপরে। এইটা হলে কিন্তু একটা ড্রাকোনিয়ান ল হবে সেটি, এবং ভারতবর্ষের যে গণতন্ত্র, এই জুডিশিয়ারি, এই তোমারটা বটম লাইন এই দাঁড়ায় যে আমি তদন্তকারী সংস্থা, সেটা রাজ্যের হতে পারে, কেন্দ্রের হতে পারে, আমি তাদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। আমি জুডিশিয়ারির ওপর আমি ভেবেই নিচ্ছি যে তার জামিন পাওয়া বা না পাওয়াটা ফ্যাক্টর নয়, সেখানে ভরসা রাখতে পারছি না। তাহলে মানুষ দুর্নীতির তদন্তে, হাই প্রোফাইল দুর্নীতির তদন্তে কিসের ওপর ভরসা রাখবে? দেখুন, আলটিমেট ভরসা রাখতে হবে মানুষের উপরে। কারণ মানুষ যদি ঠিক করেন যে তিনি দুর্নীতিগ্রস্তকেই নির্বাচিত করবেন, তাহলে তার ফল কিন্তু মানুষকেই ভোগ করতে হবে। অতএব বিচার যদি সঠিক করতে হয় তাহলে সর্বপ্রথম ডেঙ্গির জন্য কলকাতার নাগরিকরা দায়ী। মানুষ বিচার করবে যে মানুষের থেকে আর্থিক এবং ক্ষমতার চূড়ান্ত স্তরে অবস্থিত নেতা নেত্রীরা, জনপ্রতিনিধিরা, তাদের বিচার ইন্ডিভিজুয়াল মানুষ করবেন। মানে মানুষ অনেকভাবে প্রভাবিত হন, সবটাই ওটা ছাড়া উচিত। আমি মানুষের উপর ভরসা হারাচ্ছি না, তার কারণ 77-এ মানুষই ইন্দিরা গান্ধীকে ঘাট ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, আবার 80টা ফিরিয়ে এনেছিল। কিন্তু আমি বলছি মানুষের ওপর দুর্নীতি করেছেন বা করেননি, সেক্ষেত্রে মানুষ বিচার করবে। এটা মানে মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেয় না। আমি বলি মন্ত্রিত্ব যাওয়াটা, আপনি মন্ত্রিত্ব যাওয়ার প্রশ্নে যদি একজন মন্ত্রীকে তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, এটা যদি একটা ইনভেস্টিগেটিভ এজেন্সির তার সুইট উইলের উপর নির্ভর করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মানুষের ইচ্ছাকে, মানুষের যে ইচ্ছার উপরে সেটাকে অমর্যাদা করা হয়। গণতন্ত্রে এটা হওয়া উচিত নয় বলে আমার ব্যক্তিগত অভিমত। এবং দ্বিতীয় আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই তিনি প্রাক্তন বিচারপতিও বটে, তিনি বলছিলেন যে একজন সরকারি কর্মচারী 48 ঘন্টা থাকলে তিনি সাসপেন্ড হয়, ডিম সাসপেনশন বলা হয়। আমি মনে করি এটা থাকা উচিত নয়। কেন মনে করি? তার কারণ আপনি জানেন এর অপব্যবহার সব থেকে বেশি হয়। তার কারণ অনেক সরকারি কর্মচারী আছেন, অনেক শিক্ষক আছেন যারা কোনো কিছু করেন না, শুধুমাত্র মিথ্যা মামলার উপর ভিত্তি করে ডিম সাসপেনশন হয়। আমি তোমার সঙ্গে 300% একমত। কিন্তু আমার আবার পাল্টা প্রশ্ন যে ভাবুন, এইখানে হচ্ছে আমাদের আইনের সীমাবদ্ধতা এবং পাবলিক লাইফের সমস্যা। সেটা হচ্ছে আমরা কিন্তু এই আইনটা, যেটা সরকারি কর্মচারীদের 48 ঘন্টা থাকলে তিনি বাধ্যতামূলকভাবে সাসপেন্ড হতেন, সেটা নিয়ে আলোচনা করতাম না যদি না
রাজনীতিবিদরা আজকের এই বৃহত্তর গোটা দেশের একটা বিলকে কেন্দ্র করে এই বিতর্কটা হতো? আমি বলছি যে আমি ফিরদৌসের সঙ্গে আবার একমত হচ্ছি যে বহু ক্ষেত্রে সম্পূর্ণ অকারণে একজন সরকারি কর্মচারীকে সাসপেন্ড হতে হয়, কিন্তু সেটা কোনো দিন আমাদের রাজনীতিবিদরা ভেবে সেই নিয়মটাকে পাল্টানোর কথা ভেবেছেন? সেই আইনটাকে স্পর্শ করার স্পর্ধা অথবা সদিচ্ছা দেখিয়েছেন? দেখাননি, যতক্ষণ না তাদের ওপর আঁচটা পড়ছে। সেই জন্য আবার এই বিষয়টা উঠে এলো। ঠিক এই বিষয়টা নিয়ে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো গোটা দেশের এই অভিযুক্ত মন্ত্রীরা এবং কারাবাসের মধ্যে থেকে কারাদণ্ড পেয়ে তারা কিভাবে রাজ্যপাট চালিয়েছেন অথবা চালাননি, দুটোই জাতীয় প্রেক্ষিতটা দেখুন। 30 দিনের বেশি হাজতে থাকলেই কুর্সি কা কিস্সা খতম। অন্যান্য মন্ত্রী তো বটেই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য এক নিয়ম। বুধবার মোদী সরকার যে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে তার সারমর্ম এটাই। জানিয়ে এখন উত্তাল রাজনীতি। বিজেপির দাবি এই বিলের উদ্দেশ্য অপরাধমুক্ত রাজনীতি। বিরোধীদের পাল্টা দাবি মোদী সরকারের আসল উদ্দেশ্য বিরোধী স্বর মুক্ত রাজনীতি। भारत का संविधान का जो मूलभूत ढांचा है वो ये कहता है कि कानून का राज होना चाहिए, देयर शुड बी रूल ऑफ लॉ, और उस रूल ऑफ लॉ कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया जाता। यू आर इनोसेंट अंटिल प्रूवन गिल्टी। This bill stands that fundamental maxim of jurisprudence on its head. It makes an investigating officer the boss of the Prime Minister of India. পাল্টা বিজেপি উদাহরণ টানছে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নাম, যারা চেয়ারে থাকাকালীন জেলে গেছেন এবং তারপরও বহুদিন চেয়ার আঁকড়ে থেকেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীনই আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। 2024 সালের 21শে মার্চ তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13 সেপ্টেম্বর তাঁকে জামিনে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। মাঝের এই 6 মাস জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও আবগারি দুর্নীতির মামলায় 2023 সালের 26শে ফেব্রুয়ারি গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 28শে ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। প্রায় 17 মাস জেলে ছিলেন তিনি। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও আর্থিক দুর্নীতির মামলায় 2022-এর 31শে মে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2023 সালের 28শে ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। 2 বছর 4 মাস হাজতে থাকার পর 2024 সালের 19শে অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। শুধু আম আদমি পার্টি নয়, আর্থিক তছরূপের মামলায় 2023 সালের 14 জুন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরও 8 মাস মন্ত্রীর পদ ছাড়েননি তিনি। 15 মাস পর জেল থেকে ছাড়া পান সেন্থিল বালাজি। আমরা দেখলাম কেজরিওয়ালজির ক্ষেত্রে তিনি জেলের ভেতরে বসেই সরকার চালানোর একটা চেষ্টা চালিয়েছিলেন। কোনো নিয়ম নেই। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য। দিল্লিতে দেখলেন কি হলো, সত্যেন্দ্র জৈনকে তারা জেলে দিল 4 বছর পরে। সিবিআই বলছে যে আমাদের কাছে কোনো প্রুফ নেই। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কনভিকশন রেট 1%। তা ওরা আজকে যে কোনো কাউকে অ্যারেস্ট করে। রাজনীতিকে অপরাধমুক্ত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু মোদী সরকারের এই বিলের আসল উদ্দেশ্য কি? শাসক বিরোধী বাকযুদ্ধে জোরালো হচ্ছে প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন যে বহু সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, প্রাক্তন বিচারপতিদের সঙ্গে এই বিল নিয়ে আমরা কথা বলেছি। অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি এই নিয়ে কি বলেছেন দেখাবো। বিতর্কের কারণটা কি? বিলটা তো হয়েছে জনপ্রতিনিধি যারা, তাদের মধ্যে দুর্নীতিটা রোধ করার জন্য। সেই বিলের উদ্দেশ্যটা তো শুভ, উদ্দেশ্যটা তো গণতন্ত্রের পক্ষেই, গণতন্ত্রের ভিত্তিকেই দৃঢ় করবে। এই বিলটা এখন কিভাবে বিলের প্রয়োগ হবে সেটা অবশ্য অন্য কথা, কিন্তু বিলটাকে তো সবারই ওয়েলকাম করা উচিত যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। দেখুন, আদর্শগতভাবে জাস্টিস অশোক গাঙ্গুলি সমর্থন করছেন, উদ্দেশ্য শুভ বলছেন, কিন্তু বিধেয় নিয়ে তার প্রশ্ন। আমি বলছি জোকস অ্যাপার্ট, এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম যে দেখুন, সরকারি কর্মচারীরা, কেউ বলতেই পারেন সরকারি কর্মচারীদের থেকে রাজনীতিবিদরা, মন্ত্রীরা কতটা আলাদা, তারা কি অন্য গ্রহের? দুপক্ষই কিন্তু পাবলিক সার্ভেন্ট। সরকারি কর্মচারীরা যদি 48 ঘন্টার বেশি গারদে থাকে এবং অটোমেটিক্যালি তারা সাসপেন্ড হয়ে যান, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি ফিরদৌসের সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এই একই নিয়ম হলে অসুবিধেটা কোথায়? তাহলে কি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবার ক্ষেত্রেই 30 ঘন্টা নয় 30 দিনের কথা বললে এত হইচই হচ্ছে কেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? দেখুন, সরকারের অংশ হিসাবেই কিন্তু মন্ত্রীরা থাকেন শীর্ষে,
ফলে মন্ত্রী এবং সরকারি কর্মচারীদের মধ্যে কোনো তফাৎ নেই, কারণ সরকারি ব্যবস্থার মধ্যেই মন্ত্রী এবং সরকারি কর্মচারীরা থাকেন। ফলে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার অনুসারে যদি কর্মচারীরা 48 ঘন্টায় সাসপেন্ড হন, তাহলে মন্ত্রীরাও কিন্তু স্থায়ীভাবে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে মানে তারা জেলে থাকবেন, সেটা হতে পারে না। দ্বিতীয় সেটা হলো যে মন্ত্রীরা জেলে থাকলে সাধারণ মানুষের যে সার্ভিস, অর্থাৎ মানুষের যে পরিষেবা, সেটা ব্যাঘাত ঘটবে। সুতরাং যারা জনগণের সেবার কথা বলছেন, মন্ত্রীরা যদি মানে সিদ্ধান্ত নেন যে আমরা মন্ত্রীকে সরাবো না, কোনো দল যদি সিদ্ধান্ত নেয়, যেমন অরবিন্দের ক্ষেত্রে হয়েছিল, তাহলে তো সেই রাজ্যের মন্ত্রীরা জেলে থাকলে তার যে পরিষেবাটা, মন্ত্রিত্বের যে জায়গাটা, সেইটা তো মানুষ পরিষেবাটা পাবে না। ফলে শেষ পর্যন্ত মানুষ চিট হবে। ফলে পাবলিক ইন্টারেস্টেই কিন্তু আমরা বলছি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যে কোনো উদ্যোগ, সেটাকে আমরা সমর্থন করছি। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে উদ্যোগ, একদম খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে আমরা মনে করি যে কোনো সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, সেটা খুব ওয়েলকাম। এই কারণেই করছি জাস্টিস মানে গাঙ্গুলির মতন, সেটা হলো আমরা বুঝতে পেরেছি আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। বাংলার ক্ষেত্রে এই যে পশ্চিমবাংলা যে 100 বছর পিছিয়ে গেল, তার একটা বড় কারণ হলো দুর্নীতিটা কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং আমাদের মানে মানে হৃদয়কে গ্রাস করেছে, যে সব কিছু দুর্নীতির মাধ্যমে চলছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জায়গাটা ইম্পর্টেন্ট। দেখুন সুমনদা, এর আগে বিশ্বনাথ দা, ধরুন একজন তিনি কারাবাসের জন্য তার মন্ত্রিত্ব চলে গেল, তারপর 2 বছর পরে দেখা যাচ্ছে তিনি বেকসুর খালাস পাচ্ছেন। আমি বলছি যে তাহলে কিভাবে আপনি সেটাকে জাস্টিফাই করবেন? আপনি আমার পুরো আলোচনাটা দেখুন। এইবার আমি বলছি যে এর আগে কি পার্লামেন্টের স্বাধিকার হস্তক্ষেপ হয়নি? হয়েছে। যেমন এক সময় মানে মনে করা হতো যে আমি আমার মতো মন্ত্রিসভা তৈরি করব। সেই মন্ত্রিসভাতে এমনও হয়েছে যে দল পরিবর্তন করিয়ে নেওয়ার জন্য বা প্রত্যেককেই ওই পদত্যাগের থেকে বাঁচানোর জন্য কি করা হতো, ইয়েতে নিয়ে আসতো, ওই মন্ত্রিসভায় সবাইকে স্থান দিয়ে দেওয়া হতো। এমনও হয়েছে যে 60 জন মন্ত্রী অরুণাচল প্রদেশ, 60 জন এমএলএ, 60 জনকেই মন্ত্রী করা হয়েছে, যাতে করে দল পরিবর্তন করে অন্য জায়গায় না যেতে পারে। পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করেছিল, তৈরি করে বললো যে ভাই তুমি 10% বেশি এমএলএ কে মন্ত্রিসভায় নিতে পারো না। তার মানে এখানে সীমাবদ্ধ করা হয়েছে দুর্নীতি আটকানোর জন্য। অর্থাৎ যে এক্সিকিউটিভের যে স্বাধীনতা বা বলা যায় রাজনীতিবিদদের যে স্বাধীনতা, সেটা কিন্তু পার্লামেন্টে আইন করে কিন্তু খর্ব করেছে। আবার একইভাবে আপনাকে বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু শেষ পর্যন্ত 2 বছর একটাঙ্গারে যদি জেলে থাকে, অপরাধী হয়, তাহলে কিন্তু তার আগামী 6 বছর আর প্রতিযোগিতা করবার এখতিয়ার নেই। এটা কিন্তু পার্লামেন্টই করেছে। ফলে আমি পরিষ্কার করে মনে করি যে আমি জেলে যাওয়ার পরে বছরকে বছর আমি জেল থেকে মন্ত্রিসভা চালাবো, এটা কোনো নৈতিকতা হতে পারে না, এটা কোনো কার্যকারী ভূমিকা হতে পারে না, পরিষ্কার। একই সাথে আমার একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে 2টো সমস্যা আমার। একটা হলো যে যখন প্রধানমন্ত্রীর ঘটনাটা আসবে, যদি প্রধানমন্ত্রী সত্যি দুর্নীতিগ্রস্ত ধরা পড়ে সিবিআই ইডির দ্বারা, তাহলে সেটা কি করে এক্সিকিউট হবে? বলা হচ্ছে মানে রাষ্ট্রপতির মাধ্যমে হবে। তাহলে কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমাদের সংবিধানে পরিষ্কার করে রাষ্ট্রপতি শাসিত নয়, প্রধানমন্ত্রী শাসিত, যেখানে সংবিধানের 74 নম্বর ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ যেভাবে পরামর্শ দিবে রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করবেন। 74 নম্বর ধারা পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমার এখানে একটা কনস্টিটিউশনাল রাইডার থাকে। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, যে দেখুন এটা তো ঠিক যে একের পর এক মানে অন্য দলের যারা দুর্নীতি করেছেন, প্রফুল্ল প্যাটেল হতে পারেন, একাধিক নেতা হতে পারেন, তারা তো বিজেপিতে গিয়ে তারা তো নিজেদের পিঠ বাঁচিয়েছেন। ফলে এই সম্ভাবনা তো একটা বিরোধীদের তরফ থেকে যেটা তোলা হচ্ছে, সেটাকে আরেকটা বৃহত্তর অস্ত্র হিসেবে প্রশ্ন হলো, প্লিজ, বৃহত্তম প্রশ্ন হলো ইডি সিবিআই এর যদি অটোনমি আপনি না দেন, তাকে যদি মানে স্বাধীনভাবে কাজ করতে না দেন, তাহলে ইডি সিবিআই কি করতে পারে? আপনি দেখেছেন প্রভাবশালী তকমা দিল, একবার বলো হুজুর আমরা তো তদন্ত করছি। একদম আমি বিশ্বনাথের সাথে এই বিষয়ে জেনারেলি দ্বিমত করি। আজকে একদম 100% আমি একটা ফিগার বলছি। ইডি লাস্ট কয়েক বছরে বিরোধীদের বিরুদ্ধে 5912টা মামলা করেছে, যার মধ্যে কনভিক্টেড হয়েছেন মাত্র 8 জন। অর্থাৎ সাকসেস রেট যদি 0.13% হয়, তাহলে বাকিদের ক্ষেত্রে তারা সবাই নিশ্চিত দোষী নন। তাহলে এতদিনে সেই মামলাগুলোর একটা রায় আসতো। আজকে এই জায়গায় দাঁড়িয়ে অপব্যবহারের ক্ষমতা
প্রভূত বেড়ে যাচ্ছে সম্ভাবনা। ঠিক যেই কথা বিশ্বনাথ দা বললেন, সারা ভারতবর্ষের একাধিক রাজ্যে দেখা যাচ্ছে যাদেরকে বিজেপি চোর বলে টার্গেট করেছিল, তারা যখন বিজেপির নেতা হয়ে যাচ্ছে তখন তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হচ্ছে বা লিডার অফ অপোজিশন করা হচ্ছে। এই আইনটা করাই হচ্ছে আরো বেশি মিসইউজের জন্য। আমি বলছি যে কোথাও একটা অরূপ নৈতিকতার প্রশ্ন হাওয়ালা কাণ্ডে নাম জড়ানোর পর লালকৃষ্ণ আদবানি কিন্তু পদত্যাগ করেছিলেন, সেই নৈতিকতা আজকে কোথায়? তখনই ভ্যালিড থাকে যদি এখানে এই পার্সেন্টেজটা এইরকম ভয়ঙ্কর ভাবে ড্রপ না করতো। 0% প্রায় লালকৃষ্ণ আদবানি পদত্যাগ করেছেন তদন্তকারী সংস্থার পার্সেন্টেজ দেখে না, নৈতিকতার কারণে। 6000 লোকের মধ্যে 8 জনের বিরুদ্ধে আপনি ফাইনাল ডিসিশন করতে করেছেন। তৃণমূলের কাছে আপনি নীতি নৈতিকতার প্রশ্ন করছেন। বিজেপির কাছে শিখবেন, আমাদের চোরগুলোকে ওরা সাধু বানিয়েছে, আমাদের চোরগুলোকে নেতা বানিয়েছে। ওরা বলেছিল তো, ওরা বলেছিল তো শুভেন্দুকে চোরকে আমি বলেছি, শুভেন্দুকে চোর বলেছিল। শুভেন্দু অধিকারীকে নিয়ে এত এদের যাবতীয় বক্তব্য, যাবতীয় আক্রমণ, আমি জিজ্ঞাসা করছি আরে আমি বলছি এখন তো আক্রমণ করছো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেই সময়কার অভিযোগ, সেই সময় শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন? তৃণমূলে ছিলেন। তারা চাকরি ছিল 2020 পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মনে হয়নি। যে উনি ভারতীয় জনতা পার্টি দিলেন তখন কি মনে পড়লো? মহুয়া মৈত্র কোন নীতিতে চড়েন যার বিরুদ্ধে স্পষ্ট প্রশ্নের বিনিময়ে ঘুষ খাওয়ার অভিযোগ আছে, প্রমাণিত অভিযোগ। তিনি নিজে বলেছিলেন যে হ্যাঁ আমি করেছি। আজকে সেই কমিটি তাকে তৃণমূল দিয়েছে, আমি আসবো, কিন্তু তার আগে আমার পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে দ্রুত একবার এই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ বাবু প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন বিচারক। ঠিক কি হয়েছে, এই বিলের প্রেক্ষিতে আরো গুরুত্বপূর্ণ কিনা দেখুন। কারামন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনো বাধা রইল না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির করা মামলায় এবার আরও চাপে পড়লেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তাঁর বিরুদ্ধে রাজ্যপালের দেওয়া অনুমতিপত্র পেশ করা হলো ইডির বিশেষ আদালতে। আগামী 12 সেপ্টেম্বর চন্দ্রনাথ সিংহকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। আজকে ইডি প্রসিকিউশন স্যাংশন জমা দিয়েছে, যেটা গভর্নর স্যাংশনটা করে দিয়েছে, তো সেটা আজকে জমা দিয়েছে। তো কোর্ট নির্দেশ দিয়েছে যে 12/9-তে ওনার কাছে সমন যাবে এবং 12/9-তে সবার অ্যাপিয়ারেন্স এবং ওনার সমন এসে কোর্টে বেল নিতে হবে, তারপর প্রসিডিং আবার চালু হবে। চলতি বছরের 7ই আগস্ট প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ইডি সূত্রে দাবি করা হয় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর যোগ রয়েছে। বোলপুরে মন্ত্রীর বাড়ি থেকে হিসেব বহির্ভূত প্রায় 40 লক্ষ টাকা নগদ উদ্ধারের প্রসঙ্গ উল্লেখ করা হয় চার্জশিটে। সেদিনের শুনানিতে ইডি আদালতে জানায় তখনও পর্যন্ত রাজ্যপালের অনুমতিপত্র পাননি তারা। এদিকে নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা করলে বিচার প্রক্রিয়া শুরুর জন্য কিংবা আদালতের তরফে ওই চার্জশিট গ্রহণের জন্য রাজ্যপালের অনুমতি নিতে হয়। বুধবার মামলারই শুনানিতে সেই অনুমতিপত্রই আদালতে জমা করে ইডি। ফলে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। এদিন মামলা চলাকালীন ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন, চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে সমন জারি করতে কত সময় লাগবে, তার বাড়ির ঠিকানা কোথায়? উত্তরে ইডির আইনজীবী জানান বোলপুরে মন্ত্রীর বাড়ি। তখন বিচারক জানতে চান কলকাতায় তার কোনো বাড়ি নেই। ইডির আইনজীবী জানান না। সেই সঙ্গে তিনি জানান সমন জারি করতে 15 দিন সময় লাগবে। এরপর 15 দিনের মধ্যে ইডিকে মন্ত্রীর বোলপুরের বাড়ির ঠিকানায় সমন জারি করার নির্দেশ দেন বিচারক শুভেন্দু সাহা। মানুষ চাইছে রুই কাতলা বহুদিন ধরে, বড় মাথা। আর এই সমস্ত চন্দ্রনাথ সিনহা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহী নয়। তৃণমূল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য। মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সরিয়ে দেবে। এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথ বাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। যদিও সেটিংয়ের তত্ত্ব উঠে আসছে সিপিএম এর মুখে। একাধিকবার রাজ্যের মন্ত্রী ডেকেছে, মন্ত্রী যায়নি। আসলে দিল্লি একটা এরকম কোনো খেলা করছে কি, একটু ধরে রাখলাম তারপর ছেড়ে দিলাম, তারপর আমার কন্ট্রোলে থাকো। কার্যত তৃণমূল
যে অন্যায় এবং অপরাধের মধ্য দিয়ে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে তার অপরাধগুলো প্রমাণিত হচ্ছে, তারপরেও ছাড় পাচ্ছে। কারণ দিল্লিতে এই সংস্থাগুলোর মাথায় আছে বিজেপির নেতারা। বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়বে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। আর এবার সেই মামলার চার্জশিটে নাম জুড়ল কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর। প্রকাশ সিনহা, বাচ্চু দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একবারে বিরোধীদের দিক থেকে আসি, যে এতদিন বিরোধী দলের সরকার ফেলার অস্ত্র বা প্রধান টুল কি ছিল? যে কেউ বলবেন যে রাষ্ট্রপতি শাসন মূল হাতিয়ার ছিল। 1959 সালে সেই কেরলে নাম্বুদিরিপাদের সরকারকে ইন্দিরা গান্ধীর ফেলে দেয়া, তারপর এসআর বোম্বাই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে এখন থেকে গোটা বিষয়টা জুডিশিয়াল রিভিউয়ের আওতায় চলে এলো। উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশে জোর ধাক্কা খেয়ে গেল বিজেপি। তাহলে ওই হাতিয়ারটা প্রায় অকেজো। এদেশে বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আগের সরকারকে আবার ফিরিয়ে এনেছে। এখন এই বিল বিরোধীদের নতুন হাতিয়ার হতে চলেছে, যে বিরোধী সরকার ফেলার এই কথা বিরোধীরা আজকে বলছে। এই আশঙ্কা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নে আসব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। সুমন, দেখো যে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছিল, সংবিধান যারা রচনা করেছিলেন তারা ভেবেছিলেন যে স্বাধীনতার যে ভ্যালুসগুলো আছে সেগুলো চিরকাল থাকবে, কিন্তু অচিরেই নষ্ট হয়ে যাবে বুঝেনি। অপরাধীরা রাজনীতিতে ঢুকে পড়বে, যারা দুর্নীতিপরায়ণরা বিরাটভাবে রাজনীতিতে আসবে, তারা সেটা হয়তো বুঝে উঠতে পারেনি। তাই বারে বারেই শুদ্ধিকরণের প্রয়োজনটা হয়। শুদ্ধিকরণের প্রয়োজন আমরা দেখেছি সারা বিশ্বেই। কমিউনিস্ট দলের লোকজন এখানে রয়েছেন, চীনে বহুবার আমায় যেতে হয়েছে। সিপিএসইউ সোভিয়েত ইউনিয়নেও আমরা দেখেছিলাম, সেখানেও পার্জিং হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতির দায়ে যারা আছে। সুতরাং দুর্নীতির দায়ে কেউ শাস্তি পাক, অপরাধীর জন্য কেউ শাস্তি পাক, তাকে রক্ষা করার জন্য আমি এখানে এসে বুক ফাটাবো, চিৎকার করব, এটা আমি বুঝে উঠতে পারছি না। কেননা আমাদের প্রত্যেকেই বুঝতে হবে যে অপরাধীকরণ যারা 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 প্রশাসনে আসছেন, মন্ত্রিত্ব করছেন, তাদের মধ্যে একটা ব্যাপকভাবে অপরাধীকরণ ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে। যে বিলটা এসেছে সেটা বলছে এমন অপরাধ যেটার 5 বছর পর্যন্ত সাজা হতে পারে। এটা কিন্তু কোনো এজেন্সি নিয়ে কথা বলছে না। সে যদি খুনও করে, কোনো যদি অপরাধ এই ক্রিমিনাল অফেন্স করে, তাহলেও তার একই ধরনের অবস্থা হতে পারে। এমনভাবে বলা হচ্ছে যেন বুঝি যেন ইডি সিবিআই এরাই বুঝি এই তাদেরকে দিয়েই কিছু করা হবে। কিন্তু ধরুন একটা বাস্তবতা তো আছে, মানে কেউ যদি এই কল্পনা করে, আমি বলছি কেউ কল্পনা করতে পারে, আইনগত কোনো বাধাও নেই, যে রাজ্যের এজেন্সি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর কেন্দ্রীয় এজেন্সি মানে ইডি বা সিবিআই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটাও তো কষ্ট কল্পনা, মানে কাগজে কলমে একদম আপনি বলতেই পারেন এ তো হতেই পারে, বিলে আছে। আমি বলছি কিন্তু এটা কি বাস্তব কি তাই বলে? যখন কল্পনা এই যখন হলো, তোমার যে হাইপোথেটিক্যাল জায়গায় নিয়ে গেলে, রাজ্যের পুলিশ কেন্দ্রের মন্ত্রীকে যদি গ্রেপ্তার করে, তাকে যদি 1 মাস জেলে রাখে, সেটাও তো পসিবিলিটি রাখতে পারে। রাজ্যের পুলিশ তো নানানভাবে নানা অপরাধে কেন্দ্রের মন্ত্রীকে তো রাখতেই পারে, যদি অন্য রাজ্যের নয় এ রাজ্যের মন্ত্রীকেও রাখতে পারে। সুতরাং সেই পসিবিলিটি রয়ে গেছে। আমরা যদি ধরে নিই যে সমস্ত আমাদের এই ক্রিমিনাল আইন কানুন কারুকে বিপদে ফেলার জন্য, হ্যারাসমেন্টের জন্য, তাহলে তো সব ক্রিমিনাল আইন তুলে ফেলাই উচিত। তো এই আমাদের বক্তব্য হচ্ছে অনেকে আজকে দেখলাম এটা বলছি হ্যারাসমেন্টের জন্য। তাহলে যখন সরকারি কর্মচারীদের 48 আওয়ার্সের যে ব্যাপারটা ছিল, তখন কোনো রাজনৈতিক দল কিন্তু উত্তাল হয়নি, ঠিক আলোচনাই হয়নি, কিছুই করেনি। বহু মানুষের চাকরি গেছে, বহু মানুষ বিপদে পড়েছে, কেউ সে নিয়ে কথাবার্তা বলেনি। রাজনীতিকরা মনে করেন তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলেই তারা পথে নামবেন। এই যে ব্যাপারটা শুরু হয়েছে, আমি তাকে ধিক্কার জানাই। আর পরিষ্কার কথা যে আমি মন্ত্রিত্ব করব, জেলে খেটে মন্ত্রিত্ব করব, আমার লজ্জা করে না যে সাধারণ, দেখুন হতে পারে ভুল হয়েছে, ভুল তো হচ্ছেই, কিন্তু যে মানুষের চোখে যে একটা যে ধারণা যে জেল কাটা আসামি আমার মন্ত্রী, এই যে তার ইমেজ তৈরি হয়েছে, আমার সেই ইমেজটা কোথায় যাবে? আমি দেখুন লালকৃষ্ণ আদবানির পক্ষে কিছু বলছি না, উনি কিন্তু পদত্যাগ করেছিলেন, একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। কেন আমরা সেই দৃষ্টান্তগুলো আমি সব করেছিলেন, করে জেলে গেছিলেন। যাই হোক, বেশি এদের আমি যদি বলি আমাকে হয়তো বিজেপির লোক বললাম, আমি সেদিকে যেতে চাইছি না। যেটা বলতে না, যেটা পরিষ্কারভাবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে ন্যায় নীতির যে প্রশ্ন,
সেইগুলো কিন্তু পলিটিশিয়ানরা হারিয়ে ফেলছে একদম। তারা একটা কথা বলে শেষ করি, যে বিলটা যেটা আনা হয়েছে সেটা খুব কেয়ারফুলি আনা হয়েছে। লক্ষ্য হচ্ছে কারা সততার পক্ষে আছে, কারা অপরাধীকরণের বিরুদ্ধে আছে, এটাই কিন্তু বোঝা যাবে যখনই পার্লামেন্টে যখন সমস্ত যে দলগুলো এই বিলের বিরোধিতা করবে, বোঝা যাবে তারা অপরাধীকরণের পক্ষে, অসতের পক্ষে, তাদের পক্ষে বিপর্যয় আসতে পারে। আমি আসছি, সবার কাছে আসবো। আমি তিনটে কথা বলবো। এক হচ্ছে দেখুন, জাস্টিস অশোক গাঙ্গুলি চমৎকার বলেছেন যে উদ্দেশ্য মহৎ, উদ্দেশ্য খুব ভালো, কিন্তু প্রয়োগ নিয়ে প্রশ্ন। আমার একই কথা। দ্বিতীয় কথা বলবো যে অত্যন্ত, প্রথমে ফিরদৌস তারপর রাজাগোপাল বাবু যেটা বললেন সেটা হচ্ছে সত্যি, একজন ছাপোষা সরকারি কর্মচারীদের কেরিয়ার সেটা কেরিয়ার নয়, কিন্তু রাজনীতিবিদদের কেরিয়ার অতি গুরুত্বপূর্ণ। এই তুলনাটা কিন্তু আজকে আলোচনায় বারবার আসছে। কিন্তু শেষের আমার প্রশ্ন থাকবে আপনাদের উদ্দেশ্যে, যে শেষ আপনার, আমি তো মনে করতে পারছি না, আপনাদের সাহায্য নিচ্ছি, যে শেষ কবে শুধু এ রাজ্য নয়, অন্য কোনো রাজ্যে রাজ্যের পুলিশ রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করেছে, অথবা কেন্দ্রের এজেন্সি কেন্দ্রের মন্ত্রীকে গ্রেফতার করেছে, এরম উদাহরণ আমার অন্তত চটজলদি মনে পড়ছে না। সুতরাং আদর্শগতভাবে আমি রাজাগোপাল বাবুর সঙ্গে একমত, কিন্তু বাস্তব প্রয়োগ নিয়ে আমার প্রশ্ন আছে। শুনুন, আমরা এই পাশে যারা আছি প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি। রাজনীতিবিদরা খুব খারাপ, রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত ইত্যাদি প্রভৃতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। সাংবিধানিক সুরক্ষা কবচ শুধু রাজ্যপালদের থাকবে। যার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কেন একটা আইন আনা হচ্ছে না, বিল আনা হচ্ছে না? তিনি রাজ্যপাল বলে সব সাংবিধানিক পদের ঊর্ধ্বে থাকবেন? তিনি অন্যায় করতে পারেন না। আজকে আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজনৈতিক দলই খারাপ। ঠিকই বলেছেন। আমি বলছি অরূপ, তোমরা তো রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলে, হঠাৎ কি ঘটলো যে বয়কট বাদ দাও, এখন ওয়ান অন ওয়ান মিটিং হচ্ছে? বয়কট বা যাওয়ার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে নৈতিকতা। একটা নৈতিক অবস্থান থাকবে। খারাপ তাহলে রাজ্যপাল দেখুন, রাজনীতিবিদরা সমাজেরই অংশ, যার ফলে সমাজে পচন যদি থাকে তাহলে তার আঁচ রাজনীতিবিদ কেন সব পেশায় লাগে, এবং সেটা লাগছে। দেখুন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে প্রেস কনফারেন্সটা শুনেছি। আমার মনে হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দেখুন, দিনের পর দিন নিরাপদ সর্দার শুধু নয়, আপনি সুমন দে দিনের পর দিন মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কোর্টের থেকে মুক্তি পেয়েছেন। রাজ্য সরকারের পুলিশ আপনাকে মিথ্যে মামলা দিয়েছে দিনের পর দিন। ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যেটা অরূপ বলছে, আজকে আমাদের রাজ্যে তো দিনের পর দিন দেখতে পাচ্ছি মিথ্যে মামলা হচ্ছে, মিথ্যে মামলা থেকে বেকর খালাস হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে অভিষেককে বলা উচিত যে ভাই, আমার রাজ্যে আইন পরিবর্তন করে দিয়ে আমার রাজ্যেও কিন্তু কেউ যদি অন্যায়ভাবে মানে ইয়ে করে, মিথ্যে মামলা দেয়, তাহলে সেই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আবার বলছি যে দেখুন, প্রথম হচ্ছে যে আমি ফিরদৌস যখন বলছিলেন আমার পয়েন্টটা আসছে মাথায়। এক হচ্ছে যে যদি ইনভেস্টিগেটিং এজেন্সির সততা নৈতিকতার উপর নির্ভর করে এই আইনের বাস্তবায়ন কেমন হবে, তাহলে ভারতবর্ষে এর চেয়ে বড় দুর্দিন নেই। আমি গত সপ্তাহের কথা আপনাকে বলছি যে আপনার স্টুডিওতে করেছেন আমার ইউনিভার্সিটির ছাত্র, প্রাক্তন ছাত্র হিন্দল মজুমদার, তাকে দিল্লি এয়ারপোর্টে নামার পর লুক আউট নোটিশ জারি করে তাকে হচ্ছে যে 5 দিন ধরে হেফাজতে রেখেছে। এবার 5-এর বদলে যদি 50 দিন হতো, এবং ধরে নিন যে এই হিন্দলের বদলে অন্য কেউ হতো, তার স্কলারশিপ, তার স্টুডেন্টশিপ যদি কোয়েশ্চেন হতো, আমি বলছি এই প্রতিহিংসার রাজনীতি যখন দেশে চলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো তরফ থেকে, এবং তাকে ওসামা বিন লাদেন তুলনা করা হচ্ছে। আচ্ছা, এবার 2 নম্বর হচ্ছে যে আমি এটা একমত, সিবিআই ইডি ব্যর্থ, এটা ঠিক, কিন্তু আবার বলছি সিবিআই ইডি ব্যর্থ হয়েছে। সিবিআই ইডি ব্যর্থ, এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু লার্জেস্ট বেনিফিশিয়ারি এই রাজ্যে সিবিআই ইডির ব্যর্থতার কারা? তৃণমূল কংগ্রেস, যারা যুক্ত ছিল এবং সবাই অভিযুক্ত, যারা ফলাফলটা ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি রাজাগোপাল দা একটা কথা খুব সুন্দর বলেছেন, মনে হচ্ছিল যেন একেবারে সুন্দর, উনি এত সুন্দরভাবে বললেন যেন দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র রাজনীতির নেতারা, আর ইমপ্লিমেন্টেশনের পার্টে উনি একদম কিছু দেখতে পেলেন না যে ভারতবর্ষে শুধুমাত্র এইরকমই দারুণ সব সুন্দর ব্যবস্থা চলছে। দুর্নীতি ছেড়ে দিন, রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করবে মুখ্যমন্ত্রীকে, আর কেন্দ্রীয় সরকারের পুলিশ ইডি অ্যারেস্ট করবে প্রধানমন্ত্রীকে। মানে এরপরে আপনি ঘণ্টাখানেক সঙ্গে সুমন ছেড়ে দিয়ে পোগো দেখুন,
ভারতবর্ষে পোগো দেখুন, সিরিয়াল দেখুন, খুব ভালো লাগবে। ওটা তো আপনারাই শুরু করেছেন। কথা বলতে দাও ভাই, সব সময় বলছি আপনারাই তো শুরু করেছেন, সব সময় কথা বলবে, এইভাবে তো আপনারাই শুরু করেছেন। যে ইমপ্লিমেন্টেশন, আমরা বারবার বলছি ইমপ্লিমেন্টেশন অফ দিস ড্রাকোনিয়ান ল, যেটাকে বিজেপি তার বিরোধী সমূলে বিনাশ করার জন্য ব্যবহার করবে। যতই সাধু সাজুন, এ রাজ্যে একটার পর একটা মামলা দিয়ে বিরোধীদের ধ্বংস করা হয়। আপনি জানেন না বিজেপি আপনি বলতে চান আমরা করবো পার্লামেন্টারি ডেমোক্রেসিকে মিনিমাইজ করবে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে মিনিমাইজ করবে, আর আপনারা আপনাদের মতো সমর্থন করবে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে খতম করবে। দুপক্ষকেই আমি থামালাম। আমার পরবর্তী বিষয় হচ্ছে রিভিউ পিটিশন। আপনারা প্রত্যেকে এতক্ষণে জেনে গেছেন যে একেবারে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট এক পাতা, কার্যত অনেক পাতার রায়, তার মধ্যে মূল যে এক পাতার অংশটা, তার আগে পিটিশনারদের নাম ইত্যাদি ইত্যাদি কতগুলো রিভিউ পিটিশন, যাবতীয় খতিয়ান আছে, পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জানিয়ে দিলেন কোট আনকোট যে দুর্নীতির জন্য পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল এবং তাই পবিত্রতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। ঠিক কী বলা হলো আমি আসবো, তারপর আগে এই রিভিউ পিটিশন নিয়ে এই স্টুডিওতে দিনের পর দিন কি বলেছি আমরা তাও দেখাবো। প্রথমে সুপ্রিম কোর্ট কি বলল। আমরা কোনো সততার দাম পেলাম না, বাঙালি বাংলাকে এই চোখের জলের দাম দিতে হবে। 7 বছর ধরে শিক্ষকতা করেছেন, ছাত্রছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন, কিন্তু আজ নিজের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে গিয়েছে ওদের। মঙ্গলবার 2016 এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে। পুরোপুরি এসএসসি দায়ী, এই রাজ্য সরকার দায়ী, রাজ্য সরকারের নেতামন্ত্রীরা দায়ী। তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, তার জন্যই আজকে যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা রাস্তায় বসেছে, পথে বসেছে, তাদের পরিবার পথে বসেছে। নির্দেশনামার ছত্রে ছত্রে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে সবার চাকরি বাতিল করতে হয়েছে তাদের। নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের বেআইনি কাজকর্ম এবং ভুল ত্রুটি ধামাচাপা দেওয়ার ফলে বিষয়টা যাচাই করা এবং এ বিষয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপোষ করা হয়েছিল, তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে। যদি আমরা সিলেকশন প্রসিডিওরটার দিকে লক্ষ্য করি, তার মধ্যে সবচেয়ে যে জায়গাটা ব্যর্থতা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওএমআর কপিটাকে নষ্ট করে দেওয়া। একেবারে মিরর ইমেজটা রাখা যেত না এটা আমি মনে করি না। কাজে এই ব্যর্থতার দায় যদি কাউকে নিতে হয় একমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে। মঙ্গলবার নির্দেশনামায় বিচারপতিরা আরও লিখেছেন এই প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়া উচিত। যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের স্বার্থ যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে চাকরি বাতিলের নির্দেশ যোগ্য প্রার্থীদের মধ্যে হতাশা এবং যন্ত্রণা তৈরি করবে। আদালত এটা বোঝে, কিন্তু এখানে প্রধান উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা, তাই এই বিষয়টিতেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়েছে। রিভিউ পিটিশন খারিজ হওয়ার ফলে 9 বছর আগে যোগ্যরা মেধার জোরে যে চাকরি পেয়েছিলেন তা বাঁচাতে ফের একবার পরীক্ষায় বসা ছাড়া কার্যত আর কোনো রাস্তা খোলা থাকলো না তাদের সামনে। যে অথরিটি এর জন্য দায়ী, যাদের জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেল, সেই স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, তথাপি এই রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে শাস্তিটা কি হলো? আর আমরা 7 বছর পরে পড়াশোনা করে আজকে ফ্রেশ 7 বছর পরে চাকরি খুইয়ে এই মানসিক অবস্থার মধ্যে, এই চাপের মধ্যে ফ্রেশার্সদের সঙ্গে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ সবাই হব, এর কোনো গ্যারেন্টি নেই। এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ভাবছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এমনকি এসএসসির আসন্ন এসএলএসটি পরীক্ষা 1-1.5 মাস পেছনেরও দাবি তুলেছেন তারা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি অরূপের কাছে যাব। অরূপ, একেবারে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার কালকে রিভিউ পিটিশনেও দায়িত্ব যে সরকারের মনে করিয়ে দিল। পরিষ্কার বলা হলো যে বেআইনি কাজকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই প্রক্রিয়ার বাছাইটা কঠিন হয়ে পড়েছে, দুর্নীতির জন্য পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল এবং এই পবিত্রতা বজায় রাখতে তারা বলেছেন যে এই চাকরি প্রার্থীরা হাজার হাজার এই রকম অবস্থায় পড়ার জন্য এক এবং একমাত্র দায়ী সেই কর্তৃপক্ষ সম্পর্কে আদালত যে কড়া মন্তব্য করেছে তা অত্যন্ত একেবারে যুক্তিপূর্ণ। আমি বলছি এরপর মামলাকারীরা দায়ী, সিপিএম দায়ী, বিজেপি দায়ী, কংগ্রেস দায়ী, এ বলার রিভিউ পিটিশনটা দেখলেও একটা পাতায় কিন্তু এই বলার কোনো জায়গা নেই। পরিষ্কার বলছেন যে কর্তৃপক্ষ এবং সরকার দায়ী। আর একবার বলে দিল সুপ্রিম কোর্ট।
সুমন, প্রথমত এর আগে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকার পরীক্ষা নিতে বাধ্য, তাই নতুন করে পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। পরীক্ষা তো আমি আসছি। এবার স্বাভাবিকভাবেই যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে সবাই তো আর আনটেন্টেড নন, টেন্টেড ছাড়া বাকি মানুষ যারা ন্যায্য শিক্ষক, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, খুব স্বাভাবিকভাবেই তারা চেয়েছিলেন যাতে তাদের আবার এই পুনর্মূল্যায়ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে না হয়। সরকার মানবিক জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সাথে মিট করেছিলেন এবং সরকার রিভিউ পিটিশনটা এই কারণে, সরকার রিভিউ পিটিশন অবশ্যই দাখিল করবে এবং করেও ছিল। সেই জায়গায় সুপ্রিম কোর্টের প্রেরোগেটিভ, তারা সেটা মানবেন কি মানবেন না তারা মানেননি, কিন্তু সরকার তাদের প্রতি মানবিক এবং সেই জায়গা থেকে সরকার রিভিউ পিটিশন নিয়ে নয়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দায় কার, কার জন্য এই কার পাপে এই ছেলে মেয়েগুলোকে যোগ্যদের আবার পরীক্ষায় বসতে হলো। আজকে যদি সুপ্রিম কোর্ট বলতে পারে, আজকে ধরুন এই যে নতুন করে পরীক্ষাটা হচ্ছে এর জন্য 10 মার্কস এক্সট্রা দেওয়া হচ্ছে কাদের জন্য, যাদের প্রায়র এক্সপেরিয়েন্স আছে। সুপ্রিম কোর্ট তো তাতে বলেছে কোনো আপত্তি নেই। একটু বলে দিতে, 10 মার্কস তাদের দেওয়া হচ্ছে যাদের প্রায়র এক্সপেরিয়েন্স আছে এবং যারা যোগ্য। তার মানে আপনার কাছে একটা প্যারামিটার আছে যে আপনি জানেন যোগ্য কারা অযোগ্য কারা। প্রশ্নটা হচ্ছে কার দায় দুর্নীতি হলো। দেখুন, শিক্ষক নিয়োগ এই দুর্নীতিটা যেরকম একটা স্ক্যাম, সেই রকমের রিভিউ পিটিশনটা একটা স্ক্যাম। কেন বলছি স্ক্যাম? রাজ্য সরকার বিলক্ষণ জানতেন যে এটার পরিণাম কি হবে। শুধুমাত্র ওই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মসিহা তিনি প্রমাণ করার জন্য আমি তোমাদের পাশে দাঁড়াচ্ছি, যারা ইচ্ছাকৃতভাবে চাল এবং কাপড়কে আলাদা করেননি করে এই যারা টেন্টেড, এদের মধ্যে আমি টেন্টেড আনটেন্টেড না, এই যারা যে রিভিউ পিটিশন দাখিল করতে গেছেন দিল্লিতে, কি রিভিউ করবেন, কার ভিত্তিতে রিভিউ করবেন? আমি বলছি স্কুল সার্ভিস কমিশনের কাছে যদি ওই চাল কাপড়ের যে শীটটা ছিল সেটা নিয়ে কিন্তু তার আগে ঘটনাচক্রে আপনারা জানেন যে প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন তুলেছি যে কেন এই রিভিউ পিটিশন, এই আশার বেলুনটাকে ফোলানো হচ্ছে। পরিসংখ্যান কি বলে, কটা মামলায় রিভিউ পিটিশন, বড় মামলার ক্ষেত্রে রায় বদলেছে। রিভিউ পিটিশন বিষয়টা কি অধিকাংশ মানুষই, এমনকি যারা বেচারা পরীক্ষার্থী, তাদেরও এই নিয়ে একেবারে ধন্দে ছিল যে রিভিউ পিটিশনে কিছু একটা হবে। প্রতিদিন এই বেলুনটাকে আমরা ফুটো করে দিয়েছি। আমরা বলেছি রিভিউ পিটিশনে কিছু হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, তার কারণ বিচার ব্যবস্থার স্বাধীনতার পর থেকে দেখলেও নজির তাই বলেছে। কি বলেছি ঘটনাচক্রে বহুদিন এই অনুষ্ঠানে ফিরদৌসও ছিল, অন্যান্য আইনজীবীরাও ছিলেন। আমি দ্রুত একটা অনুষ্ঠান দেখাবো একেবারে রিভিউ পিটিশন নিয়ে প্রতিদিন আমরা কি কথা বারবার প্রতিনিয়ত বলে গেছি। দেখুন রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশনের আশার বেলুনটা ফোলানো হয়েছে যার কিন্তু ভিত্তি খুব দুর্বল। কেন আমি জানি না ফিরদৌসের কাছে পরিসংখ্যান থাকবে কি না। আমার প্রথম এবং প্রধান প্রশ্ন, ক শতাংশ রিভিউ পিটিশনে মূল রায়টা পরিবর্তিত হয়? আমার জ্ঞানে, আমার সাংবাদিকতার জীবনে আমার এই রকম কেস মনে পড়ে না। ফিরদৌস বলতে পারবে যে সংখ্যাটা 1% কিনা। আবার রিপিট করছি যে রিভিউ পিটিশনের দ্বারা মূল রায় পরিবর্তিত হচ্ছে, এর কোনো উদাহরণ আমি অন্তত বড় কেসের ক্ষেত্রে আমার স্মরণে নেই। ফিরদৌস স্মরণ করিয়ে দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে এই পরবর্তী পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে, পিরিয়ড। এই কথা শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ নয়। আপনাদের মনে থাকবে যে রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেন এবং তাতে এই রায় মেনে রাজ্য সরকার এই মর্মে সম্পূর্ণ সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে আই রিপিট 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে। অর্থাৎ তাহলে প্রশ্নটা এটা ওঠে যে এই যে রিভিউ পিটিশনের বেলুনটা ক্রমশ বড় হচ্ছে এবং একটা আশার বেলুন ফুলছে, সেটার আদৌ কি কোনো ভিত্তি আছে? দ্বিতীয় আরেকটা অংশ চাইব, অনেকের ধারণা, আমরা এই নিয়ে আগে আলোচনাও করেছি কিন্তু যেটা অনুল্লেখিত থেকে গেছে, সেটা হচ্ছে যে রিভিউ পিটিশন মানে কি, যে যেহেতু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এটা বিচার হয়েছে, এখন নতুন প্রধান বিচারপতি এসছেন, তার বেঞ্চে এটা চলে যাবে। ব্যাপারটা তা নয়। আপনাদের মনে থাকবে যে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছিলেন। অর্থাৎ এখন সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি, তিনি অবসর নিয়েছেন, নতুন প্রধান বিচারপতি এসছেন।
কিন্তু রিভিউ পিটিশন মানে আরেকজন যিনি জজ সাহেব থাকলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় খান্না, তার এজলাসে চলে যাবে তাদেরই বেঞ্চের দেয়া রায়। আমি আবার আমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে ব্যাক করব, ফিরদৌস কি বলতে পারবে যে শতাংশ রিভিউ পিটিশনে মূল রায় পরিবর্তিত হয়? অর্থাৎ এই প্রতাপ রায়চৌধুরী বা এই অসংখ্য প্রতাপ রায়চৌধুরীদের রিভিউ পিটিশন থেকে সত্যি সত্যি একদম কোদালকে কোদাল বলার সময় এসেছে, কোনো আশার আলো দেখার কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। আপনি যে এই পার্সেন্টেজ আমার কাছে জানতে চাইলেন, সত্যি সত্যি আমি পার্সেন্টেজ নিয়ে আসিনি, কিন্তু আপনি যদি রিভিউ কখন হয়, এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এই ক্ষেত্রে কি এরর রয়েছে বলুন তো আমার এই জাজমেন্টে? মানে খুব হৃদয় বিদারক, কিন্তু মানে দুটো শব্দে বলা যায় যে অ্যাজ এক্সপেক্টেড। দেখুন, আপনি সেদিন এই প্রশ্ন করার পরে আমি খোঁজ করার চেষ্টা করেছি যে সত্যি সত্যি কোনো ডাটা আছে কিনা, কিন্তু কোনো সাপোর্টিভ ডাটা না পেলেও মোটামুটি যা ইন্টারনেট খোঁজ করে করে পেয়েছি, তাতে ওই লিগাল সার্ভিসেস ইন্ডিয়া তার একটা ডাটা আছে লেস দেন 0.1%। তো আমি এখন এটা মানে ডাটার স্বচ্ছতা থাকুক বা অস্বচ্ছতা থাকুক, কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে নিয়োগের স্বচ্ছতা ছিল না, স্মৃতির তো কোনো অস্বচ্ছতা ছিল না। আমাদের কারোর মনে নেই যে কোনো মামলায় রিভিউ পিটিশনে সম্পূর্ণ রায় পাল্টে গেছে। এবার আসল জায়গায় আসি যে আচ্ছা এই রিভিউটি কেন পুনর্বিবেচিত হতো, মানে এই রায়টি কেন পুনর্বিবেচিত হতো? যদি সেই ইয়ার্ডস্টিকগুলো ফুলফিল হতো, আমি তখনও বলেছি এখনও বলছি, কি এই রিভিউয়ের অর্ডারে কি বললো যে অরিজিনাল ওয়েমারও নেই, মিরর ইমেজও নেই, থাকবে এসএসসি থাকবে না, এত বছর পর অনেকদিন আলোচনা হয়নি, আরো ভুলে গেছে। আইন পাল্টে 1 বছরের মধ্যে সেটা ধ্বংস হয়েছিল, আইন পাল্টে। আচ্ছা বেশ, আমি বেশ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলে 20 বছর তথ্য তোমাকে সংরক্ষিত করে রাখতে হবে, কেন রাখেননি? প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যখন বললো যে আপনারা বলুন যে যতদিন পর্যন্ত দাগি চিহ্নিত করলেন, এর বাইরের গুলো কি অদাগি? বলেন না, তার দায়িত্ব নিতে পারবো না, সরকার বলেছে, এসএসসি বলেছে, বোর্ড বলেছে। ছাত্রছাত্রীরা কিভাবে লুট হলো সেটা তো বহুদিন বলেছি, এবং একই সাথে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়েছে সেটাও বলেছি। কিন্তু আমি আপনাকে বলবো, পলিটিক্যাল কৌশল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল। কারণ কি, 26,000-এর চাকরি চলে গেছে, ওই রকম অবস্থায় একটা ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহ রাখা নিতে পারত। উনি যে সভাটা করলেন, সেখানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ইত্যাদির মধ্য দিয়ে এনার রিভিউ একটা প্ল্যানের মধ্যে ছিল। আপনি দেখুন, শকটাকে আস্তে আস্তে অ্যাবজর্ব করেছেন। এই যে পলিটিক্যাল ক্রাইসিসটাকে ম্যানেজ করা, আই স্যালুট। যে একটা বিরাট ক্রাইসিস যখন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটাকে ম্যানেজ করে, সেটা ডেফিনেটলি সমাজের ক্ষতি হয়, কিন্তু উনার সার্ভাইভালের প্রশ্নে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে চালের সঙ্গে কাঁকড় মিশে গেলে কাঁকড়টাকে বাঁচতে হয়, এবং আমরা এটাও জানি এসএসসি মিশিয়ে দিয়েছিল, কাঁকড় বাঁচার কাজ তাদের ছিল, কিন্তু ওরা জোর করে মানুষকে ওই কাঁকড় মেশানো চাল দিতে চেয়েছে। কেননা কাঁকড় যদি বেঁচে দেওয়া যায়, তাহলে কিন্তু কাঁকড়ের থেকেই যে ওদের যে আসল শক্তি, অক্সিজেন। এই গোটা বিষয় রাজাগোপাল বাবু, গোটা বিষয়ে রাজাগোপাল বাবুর ক্ষতি তো হলো, ভিকটিম তো হলো সেই ছেলেগুলো, মানে যাদের আবার যোগ্য অথচ আবার পরীক্ষায় বসতে হলো, এবং আদৌ তারা চাকরি পাবে কিনা যার কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি, সেটাই তো দুঃখজনক। একটা কিন্তু ভাবা দরকার, যে পরীক্ষা আসছে, ওদের যে ভয়টা পাচ্ছে, এতদিন পরে পরীক্ষা দেবে, ঠিক মতন পরীক্ষা দিতে পারবে কিনা। আমি খালি বলবো যে যা ভুল করেছেন, যারা আনটেইন্টেড, তাদেরকে কি করে রক্ষা করতে পারেন এই পরীক্ষাতে, সেটা ভাবুন। 7 বছর পর আবার পড়ার বইগুলো নিয়ে আবার প্রস্তুতির সেই স্তরে পৌঁছানো সম্ভব কিনা
আমি বলছি এ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না, তার কারণ 7 বছর গ্যাপের পর শিক্ষকতা করার পর তারপর সেই পর্যায়ে সেই স্তরে কি ওঠা সম্ভব, এই প্রশ্ন থাকবে। অসম্ভব। আমি আপনাকে বলতে পারি যে এই যে বললাম যে কাকড় যেখানে অক্সিজেন যোগায় না, সেই কাকড় কেউ বের করতে চায় না। ফলে আবার আপনি বলছি যে এই যে পরীক্ষা ইত্যাদি যা কিছু করা হচ্ছে, আপনি ভাবেন যা 10 বছর আগে যে বা যারা হচ্ছে যে পরীক্ষায় নিযুক্ত হয়েছিল, এটা ইনহিউম্যান, পসিবল না, স্কিলই নেই, সম্ভব না। এই ঘরে যারা বসে আছেন একজন পরীক্ষা কেউ পারবেন না। ফলে এখানে রসিকতা করা হচ্ছে। আমি বলছি আবার এই ছেলেমেয়েদেরকে নিয়ে আবার বলছি সেই বিড়ম্বনা, আমি বলছি যে আমি এটা রূপের সঙ্গে এসএসসি দ্বারা, আমি আবার বলছি এই এসএসসি কোন পরীক্ষা দিতে পারবে না। আমি বলছি সদিচ্ছাটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। বলছি সরকার না দিলে বিচার হবে না, সরকার না দিলে বিচার হবে না। কথা বলছে কারা মানবিকতার কথা বলছে? যাদের জন্য এই যারা যোগ্য শিক্ষক যাদের চাকরি গেল তারা আজকে মানবিক হচ্ছেন। আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায় মানলেন না, তার আগে যখন বাক কমিটি রিপোর্ট দিয়েছিল সেটাকে কেন মান্যতা দেননি? তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ করতে দিন না, পশ্চিমবঙ্গের নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে। আমার প্রশ্ন পরিষ্কার, বারে বারে যখন মাননীয় হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন চাল এবং কাপড় আলাদা করুন, কিন্তু তার আগে বলতেই হবে সেটা হচ্ছে প্রশ্নটা মানবিকতার নয়, প্রশ্ন মানবিকতার নয়। যোগ্যরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা দয়া দাক্ষিণ্য চায়নি, তাদের আবার অকুল পাথারে কার্যত ঠেলে ফেলে দেওয়া হলো। এবং আমি বলছি এখানে কিন্তু সিবিআই এর রোলও আছে, সেটাও আমরা ভুলে যাব না। তার কারণ এই চাল আর কাঁকড় এটা তো একেবারে ভাগ করার দায়িত্ব ছিল সিবিআই এর। মিরার ইমেজ পাওয়া যায়নি বলে হাত গুটিয়ে নিলে তো হবে না, তার অল্টারনেটিভ কি, কোথায়, কারা কারা সেই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিল, সমস্ত তথ্য সামনে আসেনি এখনো। সুতরাং তদন্তকারী এজেন্সির এই মামলার ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন থাকবে। আমি আসবো, কিন্তু পাশাপাশি আবার আজকে তামান্নার মা তিনি সিবিআই এর ওপর ভরসা রেখেছেন, আমি সেটা দেখাবো। তার আগে সৌম্য কিছু বলতে। দেখুন, আমি প্রথমে বলছি যে যারা কাকড় মেশালো দায়িত্ব নিয়ে অর্গানাইজড হতে নিচ থেকে ওপর পর্যন্ত একেবারে প্ল্যান করে, তো তাদেরকে আপনি কাকড় বাছার দায়িত্ব দিয়েছেন। তো এইরকম যে ব্যাপারটা একটু বলতে দিন না, জানি আপনি অনেকটা বলবেন, ঠিক আছে। আমি বলছি তারপরে হচ্ছে আপনি দায়িত্ব নেন। এমন একটা ব্যাপার হচ্ছে মানে ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারকে বলছেন যে আমার চিকিৎসা করুন, ডাক্তার বলছে আপনি আগে আমার চিকিৎসা করুন। মানে চোর চুরি করছে তারাই এটা দায়িত্ব নিয়েছে, আবার তাদের এইটা বেছে দিলেই তো হতো না, কিন্তু বাঁচবে না। যদি বাঁচে তাহলে অবস্থা ঢিলা হয়ে যাবে, মাথা থেকে নিচে বাঁচলে অবস্থা ঢিলা হয়ে যাবে। আমি দ্রুত একবার এই নিয়ে রাজনৈতিক চাপানুতার এক ঝলকে দেখিয়ে দেবো। এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওএমআর শিট নেই, তার মিরর ইমেজও নেই, তাই আলাদা করা যায়নি কে যোগ্য আর কে অযোগ্য। রিভিউ পিটিশন খারিজ করে সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আমি মনে করি সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস ছিল না। সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দাও। যদি সুপ্রিম কোর্টকে বোঝানো যেত যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে, আমার ধারণা সুপ্রিম কোর্ট এইটুকু মানবিক যে তারা এটা দেখতো। সরকারের অপরাধের জন্য যোগ্য শিক্ষকরা আজকে বঞ্চিত। স্কুল শিক্ষা 12টা বেজে গেল, শিক্ষা ধ্বংস হচ্ছে। পশ্চিমবাংলার পরের প্রজন্মকে শিক্ষা তার ব্যবস্থা থেকে সরিয়ে রেখে কার্যত সংকটে ধ্বংস করার ব্যবস্থা করছে। এ দায় রাজ্য সরকার। এবছরের 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ান 25,752 জন। এর ঠিক 4 দিনের মাথায় চাকরিহারাদের আশ্বস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি, প্ল্যান ডি রেডি, প্ল্যান ই রেডি, লাস্ট থেকে দেখলাম প্ল্যান ও শুদ্ধ রেডি, অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি। সেদিন যদি যোগ্য অযোগ্যের তালিকাটা ফেলে দিতেন
কারোর চাকরি যেত না। আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি, আপনার দলের লোকরা ফাঁসতো, বাড়ি বাড়ি হামলা হতো। এটা প্রশাসনিক বিষয়, কোর্টে হয়েছে, রাজ্য সরকার, সংশ্লিষ্ট বিভাগ, এসএসসি তারা দেখছেন, অনেক খুঁটিনাটি বিষয় দেখার রয়েছে। মানবিকভাবেই এই জটটা খোলার চেষ্টা হয়েছে, কিন্তু তারপর যেহেতু হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের রায় রয়েছে এই বিষয়ে, আমি এখান থেকে রাজনৈতিক মঞ্চ থেকে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখি। এই পরিস্থিতিতে চাকরি ফিরে পেতে যোগ্য শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আগামী 7ই সেপ্টেম্বর এসএসসির নবম দশমে এবং 14ই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। কমিশন সূত্রে খবর, নবম দশমে প্রায় 3,20,000, একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রায় 2,40,000 পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা রয়েছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি যে এই কেসেও একেবারে পরিষ্কার ভূমিকা এবং প্রত্যাশিত ভূমিকা কি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই পালন করতে পেরেছে? আবার বলছি, চাল আর কাঁকড় কি আলাদা করতে পেরেছে? যদি পারত তাহলে এই আদালতের রায় কি হতো? এই প্রশ্ন আমাদের একবার নয় বারবার থাকবে এবং বারবার তুলব। কিন্তু এইখান থেকে সিবিআইয়ের ওপর তদন্তে কিন্তু আলটিমেটলি ফিরদৌস, আমি বলছি সাধারণ মানুষ, এই যে কালীগঞ্জে 9 বছরের মেয়েটাকে আমরা সবাই হারালাম, তামান্না, তার মা কিন্তু আজকে সেই সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। কোথাও একটা এজেন্সি বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু মানুষ ধাক্কা খেলে বা যখন মনে করছেন যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বিচার দিতে পারবে না, সেই সিবিআইকেই শেষ ভরসা ভাবছেন। দেখুন, ব্যর্থ হচ্ছেন, আবার হতাশ হবেন, কিন্তু ভাবছেন, এটাও পাশাপাশি বলতে হবে। দেখুন, এই ইনভেস্টিগেটিভ এজেন্সি না আদর্শগতভাবে সঠিক কাজ করা উচিত, কিন্তু দুর্ভাগ্য হলেও মানে না কেন্দ্রের এজেন্সি না রাজ্যের এজেন্সি সেটা পারছেন। মানে মানুষ এবার কি করছেন বলুন তো, আমাকে আমার এক ক্লায়েন্টই বলে গেলেন যে আমরা এই অতি খারাপ এবং খারাপের মধ্যে থেকে খারাপকে বেছে নিচ্ছি। ওই ঘোষ পরিবারের বাবা ছেলে মৃত্যুর পর ওই পরিবারও কিন্তু বললো যে না সিবিআই। আমি এর থেকে ভালো ব্যাখ্যার কিছু পাইনি। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা প্রথমে মানে এবার ভাবুন, মানে আমাদের কি হয়েছিল, আমাদের ধরুন এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমরা যদি চাইতাম যে কলকাতা পুলিশ বা সিআইডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তদন্ত করবে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় জেলে যেত? না, যেত না। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতো না। তাহলে কি হলো যে আমাকে এমন একটা এজেন্সি চুজ করতে হবে যাদের ওপর এই রাজ্য সরকারের কোনো প্রকার কন্ট্রোল নেই। এবার সেটার যদি তারপরে যদি কোনো রাজনৈতিক বিবেচনা, অন্য কোনো প্রকার বিবেচনা যদি চলে আসে, সাধারণ মামলায় অদক্ষতাও, হয়তো সিরিয়াসনেসের অভাব, আমরা জানি না কি। ইনভেস্টিগেটিভ এজেন্সির অনেকগুলো ফ্যাক্টর থাকে যার জন্য ইনভেস্টিগেটিভ এজেন্সি সঠিক কাজ করতে পারে না। আমি মূলত 3 ফ্যাক্টর আপনার স্টুডিওতেই বলেছি। এক, সেটা হচ্ছে অদক্ষতা, যেটা আপনি কথা বললেন। দ্বিতীয় হচ্ছে যে কিছু ব্রাইব অর্থাৎ ঘুষ নেওয়া। তৃতীয় হচ্ছে পলিটিক্যাল ইন্টারভেনশন। এই 3টের মধ্যে কারণগুলো খুঁজতে হবে যে আসল কারণ কি থাকে। এর বাইরে গিয়ে এজেন্সিগুলোর সঠিক কাজ করা উচিত, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এজেন্সিগুলো সঠিক কাজ। কিন্তু আমি বলছি তার সঙ্গে যোগ করবো যে ট্র্যাজেডিটা এইটাই, যেটা সবচেয়ে যেটা ট্র্যাজিক সেটা হচ্ছে, দেখুন, সিবিআই ব্যর্থ। পাশাপাশি কালকে দেখলাম যে সারদার প্রতারণার মামলায় 3টে মামলায় কলকাতা পুলিশ তদন্ত করছিল, একাধিক মামলা এখনো বাকি আছে। 3টে মামলায় বেকসুর খালাস পেয়ে গেলেন। আমি বলছি কার ওপর তাহলে মানুষ ভরসা রাখবেন? বেকসুর খালাস পেয়ে গেলেন সুদীপ্ত সেন আর দেবযানী মুখোপাধ্যায়। দেখুন, ফিরদৌস যেটা বললেন, ফিরদৌস দা, প্রথম কথা হচ্ছে যে উনি অভিযোগ করছেন সিবিআই ঘুষের ব্যাপারে। এটা ভয়ঙ্কর একটা অভিযোগ। আমি জানি না এই অনুষ্ঠান নিশ্চয়ই সিবিআই কে পরবর্তীকালে পাঠানো উচিত, যে তাদের বিরুদ্ধে এত বড় যখন অভিযোগ একজন অ্যাডভোকেট করছেন, তাহলে আমি জানি না তাদের কি বক্তব্য থাকবে। আমার দরকার নেই সিবিআই কি করবে, কিন্তু আমার আশঙ্কা এই কেসটাও যদি সিবিআই তদন্ত করে আরেকবার ব্যর্থ হতে পারে। না, আমি এবার বলছি, এক সেকেন্ড বলছি, এবার সিবিআই কে নিয়ে এই এক সেকেন্ড। বিশ্বনাথ, আপনি টিয়া পাখি নিয়ে বসেন কিনা আমি জানি না, আমার জানা নেই অন্তত যে হবেন, আপনি ভবিষ্যৎ দেখতে পান, আমি দেখতে পাচ্ছি না। এই আপনারা যখন চাকরি নিয়ে কথা বলছি, গুরুগ্রাম থেকে কিন্তু ওএমআর কিছু রিট্রিভ করা হয়েছে, সিবিআই করেছে। এই রাজ্যে দাঁড়িয়ে তামান্নার মা সদ্য বাচ্চাটা হারিয়েছিলেন, আপনাদের এবিপি আনন্দের স্টুডিওতে আমার মনে আছে, আমার পাশে বসেছিলেন, উনি চা জল কিছু খেতে পাচ্ছেন না। আমি নিজে মা হয়ে বলছি, তার এই রাজ্য পুলিশের উপর কতটা চিন্তা করুন, মানে অশ্রদ্ধা, অভক্তি। তিনি বলছেন আমার সিবিআই দরকার, কারণ আজ পর্যন্ত তার মেয়ে, যার
যেটা দেখতে গিয়ে বাচ্চাটা বেরিয়েছিল বাড়ি থেকে, সেই বিধায়ক একবারও বাড়িতে আসতে পারেননি, একবারও শোক জ্ঞাপন করতে পারেননি। কতখানি নির্মম, এবং এই তৃণমূলের দুষ্কৃতীরা দিনরাত হুমকি দিচ্ছে। জেনারেলি তো ফিরদৌসের সাথে সহমত হই না, কিন্তু আমি তো একটা বিষয় একদম সহমত। এই ভুড়ি ভুড়ি নিউজ আছে সিবিআই এর আধিকারিক ধরা পড়ছে ইডি রাতে ঘুষ নেওয়া মামলায়, আবার উল্টো নিউজ আছে গরু পাচার মামলায় পর্যন্ত নাম অভিযুক্ত এসেছিল। আমার বক্তব্য অন্যখানে, যে রাজ্যে সরকার থাকবে তার বিরুদ্ধে একটা জনমত থাকবে, এটা স্বাভাবিক। আজকে ধরুন কেরালার ক্ষেত্রে কংগ্রেস আর সিপিএম দুজনেই আমাদের সেই অর্থে বিরোধী। কেরালার ফরমার চিফ সেক্রেটারি হোক বা সিপিএম এর মুখ্যমন্ত্রী মেয়ে হোক, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করছে সিবিআই। সেখানেও তো একই ব্যাপার, তদন্ত কি আলটিমেটলি পিছবল বিনা বিজয় সিপিএম এর মুখ্যমন্ত্রী মেয়ে তদন্তে বিরিয়ানি প্যাকেটে সোনা পাচার হচ্ছে কেরালা। রাজ্য পুলিশের তরজা নিয়ে বলছে, কিন্তু যে পরিবারটা হারিয়েছে আপনি বলছেন তারা কোথায় যাবে বলুন তো? ইন্টারপোলের কাছে যাবে। কাউকে এই যে কম্পারেটিভ, মানে যেটাকে বলছে ট্রাস্ট মেজার, কম্পারেটিভ ট্রাস্ট মেজার, একজনকে বাঁচতে হচ্ছে, অল্টারনেটিভ তো নেই। তামান্নার মা যদি রাজ্য পুলিশে ভরসা রাখতো সেটাই খবর হতো। আমি বলছি যে এই মহিলা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, এই রাজ্য পুলিশ সেদিন ওই এলাকায় উপস্থিত ছিল, ভোটের উৎসব চলছিল, সেই বাজারে বোম ফেটেছে, তাতে হচ্ছে তার বাচ্চা মারা গেছে, ফলে তারপরেও দেখছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে পুলিশের এগিয়ে, তারপরে ভরসা এনিথিং আদার দ্যান পুলিশ, সেটাই হচ্ছে চেষ্টা করেছে। যেখানে তদন্ত দরকার সেখানে এনআইএ নেই। আচ্ছা, মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM দে প্রচুর মন্তব্য এখনো বিল নিয়ে আসছে। আমি দ্রুত একবার আগের বিষয়ে ফিরবো। শর্মিষ্ঠা দত্ত লিখছেন যে রাজনীতিকে অপরাধ মুক্ত করার ইচ্ছে থাকলে গলায় মালা পরিয়ে ধর্ষকদের মুক্তি দেওয়া হতো না। সুপ্রতিম দাস লিখছেন রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে সদিচ্ছা দেখাক বিরোধী দলগুলো। সৌদামিনী নায়ক লিখছেন গারদের ভিতর থেকে মুখ্যমন্ত্রিত্ব চালানোটা সত্যি অশোভন। ভূপতি নায়ক লিখছেন উপযুক্ত প্রমাণ ও আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে তবেই মন্ত্রিত্ব যাওয়া উচিত। পঙ্কজ সরকার লিখছেন অপরাধীদের রাজনীতি থেকে দূরে রাখার উদ্যোগ ভালো, কিন্তু অপব্যবহার হলে গণতন্ত্রের ক্ষতি হবে। সৌমেন্দু পাল লিখছেন এদেশে সবকিছু নিয়েই রাজনীতি হয়, বিল নিয়েও হবে, তাতে সন্দেহ কি। এতক্ষণ জানিয়ে আলোচনা করছিলাম তামান্নার মা সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। দেখুন, পুলিশে আমার সঙ্গে খেলছে, মানে আমার মেয়ের যে মৃত্যু, রক্ত, ওগুলো নিয়ে খেলছে পুলিশে। 23 জুন থেকে 20 জুলাই 58 দিন, 1392 ঘন্টা পেরিয়ে গেছে, প্রায় 2 মাস। কিন্তু মেয়েদের খুনি সাজাচ্ছে এখনো ছুটে বেড়াচ্ছেন নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্নার মা। ভাঙছে সন্তানহারা মায়ের ধৈর্যের বাঁধ। পুলিশি তদন্তে আর ভরসা রাখতে না পেরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা। দাবি তুলছেন সিবিআই তদন্তে। কলকাতা হাইকোর্টে যাব, ওখানে সিবিআই তদন্তে যাব। এখানে আমাদের পুলিশের উপরে ভরসা নেই, পুলিশ আমাদেরকে এক বলছে আর ওদের সঙ্গে আরেক কাজ করছে, ওই জন্য পুলিশের উপর আর ভরসা নেই। আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব। দিল্লি দেবে কিনা আমি জানি না, কিন্তু ওর মা সিবিআই দাবি করেছেন, অন্তত সেটুকু তো মানুক। মেয়েটাকে তো নিয়ে নিল, যা 12টা বাজাবার তো বাজিয়ে দিল, রাজ্য পুলিশ তো অপরাধীদের পাশে থাকলো। সন্তান হারা মা সিবিআই দাবি করেছে, তার কোনো অপরাধ নেই, এটাও মানবে না সরকার। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। প্রায় 2 মাস পর এখনো অবধি গ্রেফতার করা হয়েছে মাত্র 10 জনকে। আমার মেয়েকে মেরেছে যারা খুনি, ওদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, পুলিশে নিয়ে যাচ্ছে ওদেরকে সাক্ষী। ওটা রাজনীতি হচ্ছে না? পুলিশে কি করছে? পুলিশে আমাকে এক বলছে, ওদেরকে আর এক বলছে। সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ তো অভয়ার বাবা মাও হয়েছিলেন এবং তারা সিবিআই তদন্ত পেয়েছিলেন, এবং তারপর তারা এখন বলছেন সিবিআই কাজ করেনি। এর মানেটা কি? সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আনতে পারল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুলা চৌধুরীর এতগুলো পদক নিয়ে চলে এলো। তো ফলে শুধু সিবিআই করলে হবে? এগুলো রাজনৈতিক শিখিয়ে দেয়া। বৃহস্পতিবারই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে পারে তামান্নার পরিবার। প্রদ্যোৎ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বচসা, ধস্তাধস্তি, টানা হ্যাচড়া, এমনকি মারধরের অভিযোগ।
ওয়াকফ সংশোধনী আইন ও এসআইআর এর বিরোধিতায় আইএসএফ এর মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আজ ধর্মতলা চত্বর। মেট্রো চ্যানেলের সামনে জমায়েত ঘিরে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের বচসা, আর সেখান থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। একের পর এক আইএসএফ কর্মী সমর্থকের পর ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিধায়কের অভিযোগ, পুলিশ তার বুকে ঘুষি মেরেছে। পাল্টা পুলিশের বক্তব্য, অনুমতি ছাড়াই জমায়েত হচ্ছিল। এই ধুন্ধুমার কাণ্ডে গোটা দিনের ছবিটা এক ঝলকে দেখে নিন। আমার বুকে এখানে ঘুষি মেরেছে। এত ক্যামেরা, সে ছবি কই? আইএসএফ এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমা। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো শহরের প্রাণকেন্দ্রে। প্রায় 50 মিনিট ধরে চলল দুপক্ষের টানাপোড়েন। আর এই অশান্তির মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আমার বুকে এখানে ঘুষি মেরেছে পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, তো এই যে ট্রেনটা শুরু হলো, পুলিশ ফেলে মেরেছে কিন্তু ছবি উঠছে না। এইটা একটা বিরাট রহস্য। যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে, তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? সংশোধিত ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি নেয় আইএসএফ। পুলিশি ধরপাকড় শুরু করতে আইএসএফ বিধায়ক তাতে বাধা দিতে যান। পরিস্থিতি আরো তেতে ওঠে। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর এই যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ধর্মতলা। একের পর এক ধর্মতলায় কিন্তু ধরপাকড়ের ঘটনা ঘটছে। একের পর এক আইএসএফ কর্মী সমর্থককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আমরা শান্তিপূর্ণ মঞ্চের জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের যেভাবে ক্রিমিনালের মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বাংলার উত্তরপ্রদেশ। প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার এত তৎপরতা দেখাচ্ছে কেন? দুপুর 3টে নাগাদ নওশাদ সিদ্দিকীকে জোর জবরদস্তি প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান থেকে নেমে যেতে দেখা যায় তাঁকে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, অনুমতি ছাড়াই মেট্রো চ্যানেলে জমায়েতের কর্মসূচি নিয়েছিল আইএসএফ। পারমিশন ছিল না, এখানে তো দড়িনা ব্লক হয়ে গেছিল, আপনারাই দেখলেন। জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চায়নি। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। পুলিশ নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বার প্রিজন ভ্যানে তুলতে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। ওয়াকফ সংশোধনী বিল এবং এছাড়া এসআইআর এর প্রতিবাদে এই মুহূর্তে ধর্মতলাতে কিন্তু আইএসএফ এর যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা একেবারে প্রতিবাদ করছেন। নওশাদ সিদ্দিকী তাকে আটক করে প্রিজন ভ্যানে ওঠানোর চেষ্টা হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে এলাকা ছাড়ে প্রিজন ভ্যান। তাকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। আইএসএফ সূত্রে খবর, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নওশাদ সিদ্দিকীকে কলকাতা মেডিকেলে নিয়ে যায় পুলিশ। সেখানে তার শারীরিক পরীক্ষা ও চেস্ট এক্স রে করানো হয়। হিন্দোল দে, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।